আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা তাপগতিবিদ্যার 7 নম্বর ক্লাসে চলে এসেছি। তোমরা আশা করি সবাই ভালো আছো অ্যান্ড তোমাদের কলেজও খুলে গেছে অ্যান্ড কলেজে আশা করি তোমরা সবাই ভালোভাবেই ক্লাসগুলো করতেছো। আজকের ক্লাসে আমরা তাপগতিবিদ্যার 7 নম্বর যে অংশটা আছে সেখানে আমরা বেসিক্যালি কৃতকাজ নিয়ে আলোচনা দেখব, অর্থাৎ বিভিন্ন প্রক্রিয়া আমরা শিখছি অলরেডি, সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া অ্যান্ড অন্যান্য যত প্রক্রিয়া শিখছি সেই প্রক্রিয়াগুলোতে কৃতকাজগুলো কীভাবে বের করতে হয়, গ্রাফ কীভাবে আঁকাতে হয় অ্যান্ড গ্রাফ থেকে কীভাবে ম্যাথ করতে হয়, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকের ক্লাসটাও বরাবরের মতনই অনেক ইম্পর্টেন্ট, বেশিরভাগই ম্যাথ থাকবে আজকের ক্লাসে অ্যান্ড এই ম্যাথগুলো যদি ভালো করে করতে পারো অ্যাকচুয়ালি তোমাদের এইচএসসি কেন অ্যাডমিশনেও আশা করি আর কোনো সমস্যা হবে না। তো তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও যে আমার ভয়েস ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। এই দুটো ইনফরমেশন জানিয়ে দিলে আমরা আমাদের ক্লাসটা কন্টিনিউ করব। এই দুটো ইনফরমেশন একটু জানিয়ে দাও, আমার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। আমার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা, এই দুইটা জিনিস একটু জানিয়ে দাও। আব্দুর রহমান বলছো অল ক্লিয়ার, মাহিয়ার মৃদুল সব ঠিকঠাক, সুহাদাত আক্তার অল ওকে, জাকিয়া সাইমা অল ক্লিয়ার, কামরান আহমেদ অল ক্লিয়ার, পুষ্প অল ক্লিয়ার, সিনথিয়া ক্লিয়ার, জাহাঙ্গীর ক্লিয়ার, ওকে সবাই বলতেছো ক্লিয়ার। আর তোমরা সবাই খাতা কলম ক্যালকুলেটর এই তিনটা ইনফরমেশন নিয়ে রেডি হয়ে যাও। আমি আজকে ক্লাসটা করাই, আজকে ক্লাসের স্লাইডটা দিয়ে দিব অ্যান্ড সবগুলো স্লাইডই তোমরা পেয়ে যাবা, কোনো প্রবলেম নাই এক্ষেত্রে। সো আজকের ক্লাসের ফার্স্ট স্লাইডটা আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কৃতকাজের সূত্রাবলী। আমরা অলরেডি বেসিক কিছু সূত্রাবলী শিখছি। আমরা জানি সমচাপ তাপগতীয় প্রক্রিয়ায়, আমি গ্রাফের মাধ্যমে দেখাই, সমচাপ তাপগতীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা গ্রাফগুলো দেখছিলাম এরকম, রাইট? অর্থাৎ চাপের কি হবে না, পরিবর্তন হবে না। এই যে এখানে একটা আয়তন, আয়তনের পরিমাণ এখানে আরেকটা, এখানে আরেকটা, এখানে আরেকটা, আয়তনের পরিমাণ যতই আমি বাড়াই আমার গ্রাফটা হবে এক্স অক্ষের সমান্তরাল, মানে চাপের পরিমাণ অলওয়েজ একটাই, একটা ভ্যালুই, তাই তো? সমচাপ প্রক্রিয়ার জন্য গ্রাফ কিরকম হয়? এক্স অক্ষের সমান্তরাল, পি ভার্সেস ভি গ্রাফটা এক্স অক্ষের সমান্তরাল। এই ক্ষেত্রে কৃতকাজ বের করার ফর্মুলা, এই ফর্মুলাটা শেখার আগে একটা বেসিক জিনিস, সকল গ্রাফেই যত পি ভার্সেস ভি গ্রাফ পড়ছি সকল গ্রাফেই পি ভার্সেস ভি গ্রাফের এক্স অক্ষের সাথে ক্ষেত্রফলই কি নির্দেশ করে? কৃতকাজ নির্দেশ করে। তাহলে এই গ্রাফের জন্য এটা আমরা আলাদাভাবেও পড়ছিলাম। সো ধরো সাপোজ তোমাকে যে কোনো একটা আয়তন, এইটা হচ্ছে ভিআই আয়তন, এটা হচ্ছে তোমার সাপোজ ভিএফ আয়তন, এই ভিআই আয়তন থেকে ভিএফ আয়তনে নিলে কৃতকাজ কত তোমার কাছে জানতে চাইলো। তাহলে তুমি বেসিক্যালি ভিআই আর ভিএফ থেকে লম্ব টেনে দিবা, লম্ব টেনে দেওয়ার পরে যে ক্ষেত্রফলটা তৈরি হবে না সেই ক্ষেত্রফলটাকেই কৃতকাজ বলবো। এখন এই ক্ষেত্রফলের মান কত হবে? খুব ইজি ফর্মুলা, ডেল ডাব্লিউ ইকুয়াল টু কি? পি ডেল ভি। সো এতটুকটা কি ডেল ভি না অ্যাকচুয়ালি? এতটুকটা ভিএফ মাইনাস ভিআই, ভিএফ মাইনাস ভিআই, রাইট? ভিএফ মাইনাস ভিআই তো আসলে কি? ডেল ভি। সো পি ভিএফ মাইনাস ভিআই। সো এটা আমার কিসের জন্য? এটা আমার সমচাপ তাপগতীয় প্রক্রিয়ার জন্য কৃতকাজ নির্ণয়ের সূত্র। সমচাপ তাপগতীয় প্রক্রিয়ার জন্য সাপোজ কেউ ভিআই আয়তন থেকে ভিএফ আয়তনে গেল, তখন কৃতকাজ নির্ণয়ের জন্য সূত্র কিন্তু এটা, ঠিক আছে? তাহলে আমরা একটু দেখি সমচাপ তাপগতীয় প্রক্রিয়ার জন্য কৃতকাজ নির্ণয়ের সূত্র, কৃতকাজ ইকুয়াল টু পি ডেল ভি অথবা ভিএফ মাইনাস ভিআই অথবা ভি2 মাইনাস ভি1, একই কথা। ভিএফ শেষ আয়তন, ভি2 শেষ আয়তন ইন্ডিকেট করে, ভি1 আদি আয়তন, ভিআইও আদি আয়তনই ইন্ডিকেট করে। সো এই জায়গাটা নিয়ে কারোই কোনো কনফিউশন থাকার কথা না, এটা আমরা সবাই পড়ছি। সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ আর ঋদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফ, এগুলোর ক্ষেত্রে আমরা কি দেখছিলাম? বয়েলের সূত্র, রাইট? গত ক্লাসে কি দেখছিলাম? বয়েলের সূত্র মেনে চলো, অর্থাৎ গ্রাফটা একটু এরকম হয়, আমি যতই ডান দিকে যাচ্ছি আমার ওয়াইটাকে ততই নেমে যাচ্ছে, তাই তো? সো আয়তন বাড়ার সাথে সাথে আমার চাপ কমে যাইতেছে। সো এই গ্রাফটাতেও একই কথা, কিন্তু এক্স অক্ষের সাথে যদি ক্ষেত্রফল বের করি সেটাই কিন্তু কৃতকাজ। অর্থাৎ এই ক্ষেত্রেও কিন্তু তোমার আদি আয়তন, ধরো সাপোজ একটা ছিল ভিআই, মানে আগে এই আয়তনটা ছিল, পরে তুমি আয়তন বাড়াইলা, কমাইতেও কিন্তু পারো, সবসময় যে বাড়াইতেই হবে তা না। সো যেটাই করো না কেন তুমি এক্স অক্ষের সাথে লম্ব টেনে দিবা, লম্ব টেনে দিলে এই যে মাঝখানে যে ক্ষেত্রফলটা তৈরি হয়, এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটাকে আমরা কি বলবো? সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজ। কেমন? এটাই সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজ। এটা কি ট্রাপিজিয়াম? না,
ট্রাপিজিয়াম হলে কিন্তু মজায় আমরা সূত্র দিয়ে করে ফেলতে পারতাম, হাফ ইন্টু সমতল বাহুদ্বয় যোগফল ইন্টু সমতল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। বাট এটার ক্ষেত্রে আমরা এটা করতে পারবো না, কারণ এটা কি না, এটা আমার সমষ্ণ প্রক্রিয়া এন্ড এইটা স্ট্রেট লাইন না, এটা একটা কার্ভ, এটা একটা কার্ভ। সো এখন আমার কি করতে হবে, এই ক্ষেত্রফলটা একটু ব্যতিক্রম নিয়মে বের করতে হবে। এই ক্ষেত্রফলটা আমরা এখন বের করতে পারি কার সাহায্যে? তোমরা যারা জানো না তাদের জন্য একটা ইনফরমেশন দিয়ে রাখি, যে কোনো গ্রাফের ক্ষেত্রে ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স ক্ষেত্রফল নির্দেশ করে। যে কোনো গ্রাফের ক্ষেত্রে ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স ক্ষেত্রফল নির্ণয় করে। যারা ইন্টিগ্রেশন করো নাই তারাও এই ইনফরমেশনটা লিখে রাখতে পারো। যে কোনো গ্রাফের ক্ষেত্রে যদি গ্রাফটা হয় ওয়াই ভার্সেস এক্স গ্রাফ, যেই শেপেরই গ্রাফ হোক, এইভাবে হোক, সেই ক্ষেত্রফলটা কিন্তু আমরা এইখান থেকেও পাই, ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স থেকে। তাহলে এটা আমরা সাধারণত কখন ব্যবহার করি ইন্টিগ্রেশন করে ক্ষেত্রফলটা? যখন আমরা সরাসরি সূত্রে ফেলতে পারতেছি না, ট্রাপিজিয়াম হচ্ছে না, এখানে যেমন চতুর্ভুজ আয়তাকার ক্ষেত্রফল হয়েছিল, তো আয়তাকার ক্ষেত্রফল হচ্ছে না, ট্রাপিজিয়াম হচ্ছে না, ত্রিভুজ হচ্ছে না, তখন আমরা কার সাহায্য নিই? ইন্টিগ্রেশনের সাহায্য নিই ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে। তাহলে আমরা এই ক্ষেত্রে ইন্টিগ্রেশনের সাহায্য নিব। আমরা এই ক্ষেত্রে যদি ইন্টিগ্রেশনের সাহায্য নিই, এখানে আমার ওয়াইটাকে পি আর এক্সটাকে ভি, তাহলে আমরা একটু আগে বলছিলাম ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স কি নির্দেশ করে? ক্ষেত্রফল নির্দেশ করে এক্স অক্ষের সাথে। তাহলে এই গ্রাফটার জন্য এটা তো ওয়াই অক্ষে ওয়াই না, পি আছে, এক্স অক্ষে এক্স না, ভি আছে, তাহলে ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিভি, ওয়াই ডিএক্স এর বদলে লিখলাম কি? ইন্টিগ্রেশন অফ পি ডিভি। ইন্টিগ্রেশন অফ কি লিখলাম? পি ডিভি। এই আয়তনটা হচ্ছে ভি1, এই আয়তন হচ্ছে ভি2। তুমি যতটুকু, তোমার তো পুরোটা ক্ষেত্রফল লাগতে পারে, অল্প একটু লাগতে পারে, কোনো ব্যাপার না। তুমি যেখান থেকে ক্ষেত্রফল মাপা শুরু করবা, তুমি যদি এখান থেকে ক্ষেত্রফল মাপা শুরু করো, এটা হচ্ছে তোমার ভি1, এখানে তুমি ক্ষেত্রফল মাপা শেষ করো, এটা হচ্ছে তোমার কি? ভি2। সো ভি1 ভি2 ব্যাপারটা আশা করি তোমাদেরকে বোঝানো গেছে। ওকে, তাহলে এবার আমরা চলে যাই সামনে। সো আমরা পিটাকে কি করছি? আমরা তো ইন্টিগ্রেশন করতে চাই নাকি? ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে করা হচ্ছে? ভি এর সাপেক্ষে। পি কে তাই ভি এর মাধ্যমে প্রকাশ করতে হবে। পি কে তার কিসের মাধ্যমে প্রকাশ করতে হবে? ভি এর মাধ্যমে প্রকাশ করতে হবে। মাথায় রাখবা, যে কোনো জায়গায় পি ভি ইকুয়াল টু এন আর টি সূত্র, PV ইকুয়াল টু NRT সূত্র ব্যবহার করা যাবে যদি আদর্শ গ্যাস হয়। আমরা সাধারণত এই জায়গায় যতগুলো আলোচনা করি গ্যাস নিয়ে, সবগুলোই আদর্শ গ্যাস ধরে আলোচনা করি। সো আদর্শ গ্যাস ছাড়া অন্য কিছু হবে না। আদর্শ গ্যাস হয় তাহলে PV ইকুয়াল টু NRT সূত্রটা ব্যবহার করতে পারবো। আমরা P কে V এর মাধ্যমে প্রকাশ করতে চাইছিলাম। সো এখান থেকে তাই আমরা একটা কাজ করছি, P ইকুয়াল টু লিখছি NRT বাই V। এটা সবসময় কিন্তু ব্যবহার করা যাবে। P ইকুয়াল টু NRT বাই V সূত্রটা সবসময় ব্যবহার করা যাবে, যে কোনো প্রসেসই হোক না কেন, সমচাপ হোক, সমষ্ণ হোক, রুদ্ধতাপীয় হোক। ওকে, তাহলে আমি পি এর জায়গায় বসাই দিচ্ছি কি? রুট ইন্টিগ্রেশন অফ এনআরটি বাই ভি। ওকে, এখন এই জিনিসটা যখন বসাই দিলাম, আমরা কি প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া। টি কি? ধ্রুবক না? টি কি? আমার কনস্ট্যান্ট। এখন টি যদি কনস্ট্যান্ট হয়, এখানে এন গ্যাসের পরিমাণ বাড়াচ্ছি না কমাচ্ছি না, আর মোলার গ্যাস ধ্রুবক, নামের মধ্যেই আছে ধ্রুবক। সমষ্ণ টি এরটা কি? আমার ধ্রুবক। এই উপরের এন আর টি এই টার্মটা ধ্রুবক। আমরা জানি ইন্টিগ্রেশন সময় ধ্রুবক কি হয়ে যায়? সামনে নিয়ে আসা যায়। তাহলে দেখো ইন্টিগ্রেশনের এই যে এন আর টি পার্টটা আমি সামনে নিয়ে আসছি। এন আর টি পার্টটা কি করছি ভাইয়া? সামনে নিয়ে আসছি। তাহলে থাকলো কি? ইন্টিগ্রেশন অফ 1 বাই ভি ডিভি। এখন তোমরা সবাই ফর্মুলা আশা করি জানো এই জিনিসটা, গত ক্লাসেও আমি এই জিনিসটা তোমাদেরকে দেখাইছিলাম। ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স ডিএক্স, এটার ফর্মুলা যারা ইন্টিগ্রেশন পড়ো নাই, কোনো চিন্তার কারণ নাই কিন্তু ভাইয়া, জাস্ট ফর্মুলাগুলো একটু দেখে নিলেই হয়। এগুলো আমাদের ফিজিক্সে ম্যাপ করার ক্ষেত্রে কাজেও লাগবে না, জাস্ট এমনি দেখাচ্ছি ডিরাইভেশনটা কেমনে হচ্ছে, কেমন? সো ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স ডিএক্স, এটাকে করলে কি আসে? লন এক্স। তাহলে এখানে কি আসে? ইন্টিগ্রেশন অফ 1 বাই ভি ডিভি। তাহলে এটাকে করলে কি আসা উচিত? লন ভি। তো দেখো তাই কিন্তু আসবে। এটাকে আমি ইন্টিগ্রেশন যদি করি তাহলে আসে কি? লন ভি। এখন এখান থেকে এটা কেমনে আসলো সরাসরি? এটা আমি একটু ভাঙায় দেখাই তোমাদেরকে। অ্যাকচুয়ালি এর মাঝখানে আরো দুইটা লাইন হিসাব করা হয়েছে, আরো দুইটা লাইন হিসাব করা হয়েছে। এনআরটির মতন ছিল। ইন্টিগ্রেশন অফ 1 বাই ভি ডিভি, এটাকে লেখা হয়েছে লন ভি। এন্ড এখানে আপার লিমিট কোনটা? এটা বসাবো এখানে ভি2। লোয়ার লিমিট কোনটা? এটা ভি1, এটা বসাবো কোথায়? এখানে। তাহলে তুমি একবার এর পরের লাইনে লিখতে কি? এনআরটি লন ভি2 বিয়োগ লন ভি1, এই জিনিসটা তোমার লেখা উচিত ছিল, তাই না? সো ইন্টিগ্রেশন অফ লন ভি2 মাইনাস লন ভি1 মানে কি? লন এ মাইনাস লন বি। এটাকে একবারে লেখা যায় লন এ বাই বি। লন এ বাই বি, আমার এখানে কি? লন ভি2 মাইনাস লন ভি1, তাই লিখছি লন ভি2 বাই ভি1। ঠিক আছে, বেসিক জিনিস। তাই এই যে ফর্মুলাটা আছে না ভাইয়া, এইগুলো একটু লিখে রাখবা। শোনো, আজকের ক্লাসে এই ফর্মুলাগুলো, কালো কালারের বর্ডার দিয়ে যে ফর্মুলাগুলো আছে, এগুলো একটু খাতায় লিখে রাখবা। গ্রাফ আঁকাইবা এন্ড ফর্মুলাগুলো লিখে রাখবা। ঠিক আছে, ফর্মুলাগুলো আমাদের লাগবে।
এই ফর্মুলাগুলো আমাদের আজকের ক্লাসে কিন্তু বেশ ভালোভাবে লাগবে। আমি জাস্ট ডিরাইভ করে দেখাচ্ছি ফর্মুলাগুলো কিভাবে আসছে, ঠিক আছে? দ্রুত দ্রুত করে ফর্মুলাগুলো লেখা হলে ফর্মুলা ডেরিভেশনগুলো কাজে লাগবে না, কিন্তু আমরা এই ফর্মুলাগুলো কাজে লাগে অনেক ম্যাথ করতে পারবো। কেমন? তাহলে আমরা দুইটা ফর্মুলা দাঁড় করে ফেললাম। শোনো একটা কথা, এইটা দ্যাট মিন্স আমরা কি বের করছি, এই যে এখানে 10 20 30 যে কোনো একটা মান তো আসতো নাকি? এই যে এই ফর্মুলাটা ব্যবহার করলে n এর ভ্যালু, r এর ভ্যালু, t এর ভ্যালু, v2 এর ভ্যালু, v1 এর ভ্যালু, কিছু তো একটা মান আসবে। এই মানটা আসলে কার মান জানো? এই মানটা আসলে এই মানটা, এই মানটা আসলে এই যে ক্ষেত্রফলটা আছে না, এই যে ক্ষেত্রফল, এখানে যে একটা ক্ষেত্রফল তৈরি হয়েছে, এই ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলের বারটা, এখানে যে ক্ষেত্রফলটা তৈরি হইতো না, এই ক্ষেত্রফলের মানটাই আসলে এটা, ঠিক আছে? তুমি নর্মালি যদি একটা ট্রাপিজিয়াম শেপ হইতো, নর্মালি যদি শেপটা এরকম ট্রাপিজিয়াম হতো, তাহলে তোমার আর এখানে আসাই লাগতো না, তুমি ডিরেক্ট ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বের করলেই হতো। কিন্তু এটা তো ট্রাপিজিয়াম না, এটা একটু বাঁকা শেপ, তাই না? তো এই বাঁকা শেপ দেখে এটার ক্ষেত্রফলের সূত্র কি? এটা বেসিক্যালি আমরা ক্ষেত্রফলের সূত্রটাই দাঁড় করাইছি, ক্ষেত্রফলের জন্য একটা সূত্র দাঁড় করাইছি, ঠিক আছে? আমরা একটা ক্ষেত্রফলের সূত্র দাঁড় করাইছি, ওকে। আচ্ছা, তারপরে আমরা আসি, এটা তো গেল সমষ্ণ প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফটাও কিন্তু দেখতে অনেকটা একই রকম, এটা আর এটা দেখতে অনেকটা একই রকম, কিন্তু আমি তোমাদের একটা ইনফরমেশন গেছি, এটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন ছিল। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফ কি বেশি খাড়া নাকি কম খাড়া? এটা বেশি খাড়া। এটা যে পরিমাণের ঢালু, এটা তার চেয়ে অনেক খারাপভাবে ঢালু, রাইট? মানে এটা ডানে গেলে অনেক দ্রুততার সহিত নিচে নামে, এটা কিন্তু ডানে গেলে নিচে নামে সত্য, কিন্তু একটু আস্তে আস্তে নিচে নামে, এটা অনেক খারাপভাবে নামে। কেমন? সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফটা তুলনামূলক বেশি খারাপ, তাইলে এই সূত্র ব্যবহার করা যাবে? যাবে না, কারণ এখানে যে ক্ষেত্রফলটা হবে এটা তো আরো খারাপ, মানে এইভাবে অল্প একটু ছোট্ট ক্ষেত্রফল হবে না, এটাতে তুলনামূলক ক্ষেত্রফলটা কি একটু ছোট হবে, এটাতে তুলনামূলক ক্ষেত্রফলটা একটু বড়, তাই তো? সো এখানেও একটা সূত্র আমার দাঁড় করাইতে হবে, তাহলে এখানেও কি আমার একটা সূত্র দাঁড় করাইতে হবে। এখানেও সেম ভাবে আমরা আগাই, এখানেও একটা আগে আয়তন ছিল v1 ধরো, এরপরে আয়তন এইটা ধরো v1, এটা ধরো v2। সো একটা v1 আয়তন থেকে এখানেও আমরা কি v2 আয়তনে নিতে চাই, ওকে? তাহলে আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, তো ফর্মুলা অ্যাপ্লাই করলেও এই ক্ষেত্রেও যেহেতু কার্ভ, আমি বলছি সকল ক্ষেত্রেই ক্ষেত্রফল কৃতকাজ, আবার বলছি ক্ষেত্রফলটার মানটা কি বের করে, কিভাবে বের করা যায়? ইন্টিগ্রেশন অফ y dx দিয়ে বের করা যায়। দেখো একই ফর্মুলা, ফর্মুলায় চেঞ্জ আছে? ফর্মুলায় কোনো চেঞ্জ নাই। তুমি বলতে পারো তাহলে ভাইয়া সবই তো একই আসবে, এই দুটোর মধ্যে সবই একই আসবে, এটা তো p = nrt ব্যবহার করা যায়, এটা তো p = nrt ব্যবহার করা যায়, কিন্তু কেউ যদি চিন্তা করো, তুমি এটাতেও p = nrt ব্যবহার করতে পারো, ভালো কথা, এটাতেও p = nrt ব্যবহার করতে পারো, এটাও সত্য। তুমি যদি এখানে ইন্টিগ্রেশন নাও, p এর জায়গায় এই জিনিসটা বসাও, এই যে nrt/v, এখানেও তো টার্গেট v এর সাপেক্ষে প্রকাশ করা, ঠিক এটার মতনই, তাই তো? এটা যদি ব্যবহার করো, তাহলে সমস্যাটা কোথায়? মাথায় রেখো, এখানে সমষ্ণ প্রক্রিয়া ছিল, সমষ্ণ প্রক্রিয়া আমরা জানি t হচ্ছে ধ্রুবক, বাট এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিও ধ্রুবক, কিন্তু t ধ্রুবক না, t পরিবর্তনশীল। t কি? পরিবর্তনশীল। t নট কনস্ট্যান্ট, t ইজ নট ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো t যদি কনস্ট্যান্টের সমান না হয়, তাহলে কিন্তু তুমি t কে সামনে আনতে পারতেছো? t কে সামনে আনতে পারছো না, তাহলে তোমার ইন্টিগ্রেশন করতে কি একটু ঝামেলা হইতো, t ও থাকতো, b ও থাকতো। কারণ ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশনে ধ্রুবক সামনে আনা যায়, চলক বা পরিবর্তনশীল রাশি সামনে আনা যায় না, তাহলে t ও পরিবর্তনশীল, b ও পরিবর্তনশীল, এমনি করা যাইতো? করা যাইতো না কিন্তু। তাই আমরা এই সূত্রটা ব্যবহার করব না। এই সূত্রটা ব্যবহার করলে আবার t রেও v এর মাধ্যমে বসাতে অনেক ঝামেলা হইতো। সো আমরা এই সূত্রটা তাই ব্যবহার করব না। আমরা যেটা ব্যবহার করব, আমরা যেটা শিখে আসছি, pv টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। pv টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক পড়ছি না আমরা ধরে নিলাম pv টু দি পাওয়ার গামা ইকুয়াল টু k, কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তো এটা পড়ছি, pv টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। তো pv টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবকটাই ধরে নিছি k, তারপরে লাইন লিখছি p ইকুয়াল টু k বাই v টু দি পাওয়ার গামা, এই জায়গায় p এর জায়গায় বসাই দিছি কি k বাই v টু দি পাওয়ার গামা। এখন এখানে তো k ধ্রুবক, এটা নিয়ে তো কারো কোনো ডাউট নাই, কারণ এই সূত্রটাই এটাই ছিল, pv টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। তাই এখন কিন্তু মজা হয়েছে, kটা সামনে আনা গেছে, kটা কি করা গেছে? সামনে আনা গেছে। k সামনে আনলাম, 1 বাই v টু দি পাওয়ার গামা ছিল, 1 বাই v টু দি পাওয়ার গামাকে কি লেখা যায়? v টু দি পাওয়ার মাইনাস গামা। 1 বাই x কে কি লেখা যায়? x টু দি পাওয়ার মাইনাস 1। 1 বাই x স্কয়ার কে কি লেখা যায়? x টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে 1 বাই v টু দি পাওয়ার গামাকে কি লেখা যায়? v টু দি পাওয়ার মাইনাস গামা। সো v টু দি পাওয়ার মাইনাস গামা লিখলাম আমরা। লেখার পরে তারপরে আমরা কি করব? এটাকে ইন্টিগ্রেশন করব। এখন ইন্টিগ্রেশনের বেলায় আমরা ফর্মুলা কোনটা ইউজ করব? এখন ইন্টিগ্রেশনের বেলায় যারা ইন্টিগ্রেশনের ফর্মুলা জানা তাদের জন্য ফর্মুলা লিখে দিই। এখন ইন্টিগ্রেশনে আমরা ফর্মুলা ইউজ করব ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx এর একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটা হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস ধ্রুবক প্লাস কি ধ্রুবক c। তাহলে এখানে x এর কাজ করতেছে কে? ভিটা। n এর কাজ করতেছে কে? আমার টু দি পাওয়ার মাইনাস গামাটা, রাইট? তাহলে আমার এখানে কি আসা উচিত? এখানে কে সামনে থাকবে, আসবে v টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1,
ডিভাইডেড বাই মাইনাস গামা প্লাস 1 এন এর জায়গায় কে মাইনাস গামা এন এর জায়গায় কে মাইনাস গামা সো প্লাস সি সো আমরা প্লাস সি দিব না এই কারণে কারণ আমাদের এখানে লোয়ার লিমিট আপার লিমিট আছে লোয়ার লিমিট আপার লিমিট থাকলে প্লাস সি দিতে হয় না ইন্টিগ্রেশনে ওকে তাহলে আমরা যদি চলে আসি এখানে ইন্টিগ্রেশন করি ইন্টিগ্রেশন করলে দেখো তাই আসছে v টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1 ডিভাইড বাই মাইনাস গামা প্লাস 1 আপার লিমিট v2 লোয়ার লিমিট v1 ঠিক আছে এই পর্যন্ত বুঝছো সবাই এই পর্যন্ত বুঝছো কিনা কমেন্টে জানাও এই পর্যন্ত বুঝছো কিনা সবাই কমেন্টে জানাও তারপরে আমি সামনে আগাই এই পর্যন্ত বুঝছো সবাই ইন্টিগ্রেশন না পারলে কোনো সমস্যা নাই ভাইয়া এইটা জাস্ট ডেরিভেশনটা দেখাচ্ছি পরে যখন ইন্টিগ্রেশনটা পারবা পরে আবার ক্লাসে দেখলে বুঝে যাবে সব ইন্টিগ্রেশন না পারলেও এখানে কোনো প্রবলেম নাই কারণ আমাদের ম্যাথগুলোতে কখনো ইন্টিগ্রেশন লাগতেছে না ঠিক আছে জাস্ট ফর্মুলা ডিরাইভের সময় লাগতেছে সো এখন এই জায়গাটা থেকে আমি একটু দ্রুত দেখাই দিই তাহলে যেহেতু ইন্টিগ্রেশনটা তোমরা অনেকেই পড়ো নাই ইন্টিগ্রেশন অনেকেই হয়তো এখনো সামনে আসে নাই সো ইন্টিগ্রেশন পড়ার পরে এই জিনিসগুলো অনেক ক্লিয়ার লাগবে আর ইন্টিগ্রেশন না পড়লেও কোনো প্রবলেম নেই আমার ক্লাসটা করতে কারণ এই জিনিসগুলো যাই দেখাচ্ছে এগুলো কখনোই কোনো পরীক্ষায় আসার কথা না জাস্ট জানাই রাখা আর কি কিভাবে আসলো ওকে ফাইন কে v টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1 ডিভাইড বাই গামা মাইনাস গামা প্লাস 1 এবার v2 এর ভ্যালু একবার v এর জায়গায় বসাই দিব বিয়োগ দিয়ে আবার v1 এর ভ্যালু বসাই দিব দেখো তাই করছি একবার v2 এর ভ্যালু এখানে বসাই দিছি বসাই দিলাম বসাই দিলে কি আসে v2 হোল টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1 এই v2 হোল টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1 বিয়োগ দিয়ে v1 হোল টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1 নিচের মাইনাস গামা প্লাস 1 কই গেছে সামনে কমন নিয়ে আসা হইছে সামনে কমন নিয়ে আসা হইছে তাহলে এই লাইন থেকে একবার v2 বসাইছি বিয়োগ দিয়ে একবার v1 বসাইছি এটা আসছে এখন এটা যখন আসছে তারপরে লাইনে দেখো কি করছি এই জিনিসটাকে এটা কিভাবে লিখলাম ভাইয়া এটা একটু ছোট করে দেখাই দিই এই জিনিসটাকে এটা কিভাবে লিখলাম আমরা নরমালি চিন্তা করি v2 টু দি পাওয়ার শুধু এতটুকুটা নিচে কেমন v2 টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1 এটাকে এটা লেখা যায় কিনা v2 টু দি পাওয়ার মাইনাস গামা গুণন মানে গুণ দিচ্ছি আমি গুণ v2 টু দি পাওয়ার 1 এটা লেখা যায় কিনা জাস্ট একই তো তাই না একই জাতীয় রাশির পাওয়ার যদি দুইটা যদি রাশি একই হয় পাওয়ার থাকলে পাওয়ার দুইটা কি হয় যোগ হয় না এই যে যোগ করা হয়েছিল এন্ড ভাঙায় লিখলে কি এটা হয় না এটা হয় আমরা নরমালি এটা করি কিন্তু এখন উল্টাটা করলাম ঠিক আছে তারপরে আমরা এই জায়গাটা থেকে v2 হোল টু দি পাওয়ার মাইনাস গামা লিখে 1 বাই v2 টু দি পাওয়ার গামা আর এটা v2 টু দি পাওয়ার 1 আছে দ্যাট মিন্স v2 ই থাকবে তাহলে অ্যাকচুয়ালি দাঁড়ায় কি v2 বাই v2 টু দি পাওয়ার গামা তাই লেখা হয়েছে দেখো এই জিনিসটাকে কি লেখা হয়েছে এটা লেখা হয়েছে না এই জিনিসটা কিন্তু দেখো তাই লেখা হয়েছে যে এই জিনিসটা ভাইয়া এখানে দেখাইলাম এই জিনিসটা কিন্তু তাই লেখা হয়েছে একইভাবে এই জিনিসটাকে এই জিনিসটা লেখা হয়েছে একই জিনিস কোনো পার্থক্য নাই সো এই জিনিসটাকে একইভাবে আমরা কি করছি এই জিনিসটা লিখতে পারছি ফাইন এখন আমরা এই জায়গাটা থেকে যদি সামনে আগাই তাহলে এই জিনিসটা আশা করি সবাই বুঝছো এই জায়গাটা থেকে যদি সামনে আগাই তাহলে কেটাকে ভিতরে পাঠিয়ে দিলাম কেটাকে কি করছি ভাইয়া ভিতরে পাঠিয়ে দিয়েছি v2 v2 এর মতই আছে এই যে v2টাকে একটু পাশে সরে গেছে এটার মধ্যে আছে এটার কারণটা কি এটার কারণটা হচ্ছে k বাই v2 টু দি পাওয়ার গামা এটার একটা অর্থ আছে কারণ আমরা জানি p1 v1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু k যেমন তেমনি p2 v2 টু দি পাওয়ার গামাও হচ্ছে k রাইট তাহলে এখানে দেখো k বাই v2 টু দি হোল টু দি পাওয়ার গামা তাহলে এতটুকটা নাও k বাই v আচ্ছা এতটুকটা নাও এতটুকটা নিয়ে কি লিখতে পারো তুমি জাস্ট এতটুকটা নিছো কেমন এতটুকটা নিছো জাস্ট এতটুকটা নিয়ে কি লিখতে পারো k বাই p2টার এক পাশে রাখো বাকি সব অন্য পাশে পাঠিয়ে দাও তাহলে কি আসে k বাই v2 টু দি পাওয়ার গামা না জাস্ট এতটুকটাকে নিয়ে রাইট সো এইখানে তো তাই ছিল k বাই v2 টু দি পাওয়ার গামা তাহলে এটার বদলে k আসে p2 আসে এন্ড এটার বদলে k আসে একইভাবে যে এতটুকটা নিয়ে যদি কেউ হিসাব করো তাহলে এটার বদলে কে আসবে p1 আসবে এটার বদলে কে আসবে p1 আসবে এখানে v2 ছিল v2 থাকবে এখানে v1 ছিল v1 থাকবে এখানে মাইনাস ছিল মাইনাস থাকবে তাহলে এই যে রাশিটা আসলো না ভাইয়া এটা কিন্তু একটা ফর্মুলা ঠিক আছে সো এই জিনিসটা বুঝছো কি না এই জাস্ট পক্ষান্তর করছি আর কিছু না এই যে এই ফর্মুলাটা থেকে পক্ষান্তর করছি ঠিক আছে p1 v1 টু দি পাওয়ার গামা থেকে আমরা এই জিনিসটা পক্ষান্তর করে এই রাশিমালাটা কি করতে পারি আনতে পারি এই রাশিমালাটা একটু আমি এখন টাইপ করে দেখাই টাইপড ভার্সনটা সো তার মানে পরের লাইনে দেখো এই যে এটার বদলে p2 এটার বদলে p1 আসছে ঠিক আছে তাহলে এইটা কিন্তু একটা ফর্মুলা সবাই লিখে রাখো এটা কিন্তু একটা ফর্মুলা মনে রাখতে হবে ডাইরেক্ট এটা ডাইরেক্ট ফর্মুলা মনে রাখতে হবে কৃতকাজের বের করা ফর্মুলা এটাও তার মানে কি এই ক্ষেত্রফলটার মান এই যে ক্ষেত্রফলটা এখানে তৈরি হবে না এখানে এই যে মাঝখানের যে ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলের মান কিন্তু এটা ঠিক আছে এইটা একটা গেল এবার আসি p2 v2 কে লেখা যায় কি n আর t2
ভি ইকুয়াল টু এনআরটি ফর্মুলা, তাহলে পি টু ভি টু কে কি লেখা যায় এনআরটি টু, পি ওয়ান ভি ওয়ান কে কি লেখা যায় এনআরটি ওয়ান। তাহলে এই যে ফাইনালি যে জিনিসটা আসলো এটাও কিন্তু একটা ফর্মুলা, এখানেও একটা এনআর আছে এখানেও একটা এনআর আছে, তো এনআর কমন নিয়ে নিলে পরের পেজে যায় পরের সাইডে যায় যে এখান থেকে এনআর কমন নেওয়া হয়েছে, এনআর কমন নেওয়া হয়েছে দুইখানে এনআর একই, তাহলে এনআর ডিভাইড বাই 1 মাইনাস গামা ইকুয়াল টু কি টি2 মাইনাস টি1, প্রত্যেকটার পরিচয় দেওয়া আছে। এখন এখান থেকে কি কি লিখতে হবে ভাইয়াদের, কি কি লিখতে হবে, এটাও একটা ফর্মুলা এটাও লিখবা, এটাও লিখবা, এটা একটা ফর্মুলা এটাও লিখবা, এই দুইটা জিনিস লিখবা এন্ড পরিচয়গুলো, বাকি কিছু লেখা লাগবে না, এই দুটো জিনিসগুলো লিখবা, লেখা হইলে কমেন্টে জানো। এইগুলা লিখে ফেললে কিন্তু আমরা এখন ম্যাথ প্রবলেমে চলে যেতে পারবো, এগুলা লিখে ফেললে আমরা এখন ম্যাথ প্রবলেমে চলে যেতে পারবো, এইগুলা লেখা হইলে আমরা কিন্তু এখন ম্যাথ প্রবলেমে চলে যেতে পারবো। দ্রুত এগুলা লিখে ফেলো, লিখা হইলে আমাকে কমেন্টে জানাও। এই দুইটা জিনিস একটু লিখা হইলে আমাকে কমেন্টে জানাও। এই দুইটা জিনিস লিখা হইলে আমাকে একটু কমেন্টে জানাও। সাগর বলছে আমাদের কলেজে তাপগতিবিদ্যা 2 দিনে শেষ করছে, তোমাদের কিন্তু এটা খুবই স্বাভাবিক, কেন কারণ কলেজে কিন্তু স্যাররা চাইলেও এত বেশি পড়াতে পারে না, কেন কারণ কলেজে সময়ের স্বল্পতা আছে। সো এই ক্ষেত্রে কিন্তু তোমাদের আমি বলবো নিজেদের কিন্তু দায়িত্ব নিয়ে বা আমাদের কাছে যা পড়াচ্ছে এগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু এমন না যে কলেজে যতটুকু পড়াচ্ছে ততটুকু পড়াইলে যথেষ্ট, ততটুকু পড়লে কিন্তু তুমি পরীক্ষা হলে দেখবা কিছুই পারতেছো না, ঠিক আছে? অ্যাসাইনমেন্টগুলোই দেখো, ফর এক্সাম্পল অ্যাসাইনমেন্টগুলো কি সহজ জিনিস আসছে? এগুলো কি নিজে নিজে করতে গেলে দেখা যায় যে তোমাদের মধ্যে খবর নিলে দেখা যাবে যে 1% স্টুডেন্টও নিজে নিজে করো নাই, বড় জোর 1% স্টুডেন্ট করছো, ঠিক আছে? নিজে নিজে, বেশিরভাগই দেখা গেছে কপি পেস্ট করছো। সো এই টাইপের পরীক্ষা হলে কেমনে কপি পেস্ট করবা, যে সময় মেইন পরীক্ষা হবে, আর এখন তো অফলাইন, এখন তো আর অনলাইনে পরীক্ষা হবে না, অনলাইনে পরীক্ষা নিবে না, তো তখন কিন্তু তোমাদের কপি পেস্ট করা বা এগুলোর সুযোগ থাকবে না, তখন নিজেরই পারফর্ম করতে হবে, নিজেরই দক্ষতা অর্জন করতে হবে। তো আশা করি লেখা হয়েছে, এটা একটা ফর্মুলা মনে রাখবো, এটা একটা ফর্মুলা মনে রাখবো, পিভি দিয়ে আসলে এটা আর টি2 টি1 দিয়ে আসলে এটা, কেমন? তাহলে আমরা এটা আসলে বের করছি যে এই যে কৃতকাজ বের করে এখানে যাই মান আসুক 10 20 30 যাই মান আসুক, এটা আসলে কোন ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা, কোন ক্ষেত্রফলটা, এই মাঝখানের এই ক্ষেত্রফলটা, কেমন? পি ভার্সেস ভি গ্রাফের ক্ষেত্রফল। ওকে, সো আমাদের প্রথম প্রশ্ন, এই প্রশ্নটা আমরা একটু দেখি, তোলা লাগবে না, সাইড দিয়ে দিব যেহেতু প্রশ্নটা তোলা লাগবে না, সাংকেতিক ভাবে তুলতে পারো, ঠিক আছে? সাংকেতিক ভাবে তুলতে পারো। কি দেওয়া আছে, একটি ডিজেল ইঞ্জিনের ভেতরে 1 বায়ু চাপ ও 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 800 সেন্টিমিটার কিউব পরিমাণ বায়ু ছিল। বোর্ডের প্রশ্ন এটা বলছে পরে চাপের দ্বারা তা 60 সেন্টিমিটার কিউব আয়তনে সংকুচিত করা হলো। এখানে বাতাসকে আদর্শ গ্যাস হিসেবে ধরে নাও, গামার ভ্যালু দেওয়া আছে 1.40 এবং সংকোচন প্রক্রিয়াটি হলো রুদ্ধতাপীয়, ঠিক আছে? রুদ্ধতাপীয় প্রক্রিয়া সংকোচন করা হয়েছে এটা বলা আছে। বায়ুর চূড়ান্ত তাপমাত্রা, সো আমি একটু চলক দিয়ে লিখি কি কি দেওয়া আছে। আসলে আমার এখানে বেসিক্যালি এই জায়গাটার মধ্যে দেওয়া আছে P1, রাইট? দেন দেওয়া আছে কি T1 20 ডিগ্রি সেলসিয়াস, দেন দেওয়া আছে কি V1, পরে চাপের দ্বারা তার 60 সেন্টিমিটার কিউব, এটা কি দেওয়া আছে আমার V2 দেওয়া আছে, সংকুচিত করা হলো। এখানে বাতাসের আদর্শ গ্যাস হিসেবে ধরে নিতে বলছে, গামা এর ভ্যালু দেওয়া আছে আমার কাছে এবং সংকোচন প্রক্রিয়াটি রুদ্ধতাপীয় প্রসেস। N এর ভ্যালু দেওয়া আছে 1, N এর ভ্যালু এই যে দেওয়া আছে, R এর ভ্যালু দেওয়া আছে 8.31 জুল পার কেলভিন পার মোল। বায়ুর চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করতে বলছে, দ্যাট মিন্স এখানে আমার T2 কত সেটা বের করতে বলছে। উপরোক্ত গ্যাস দ্বারা সম্পূর্ণ কাজের পরিমাণ কত হবে, দ্যাট মিন্স W বের করতে বলছে। প্রথমত প্রসেসটা কি প্রসেস, এটা সংকোচন প্রক্রিয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়া W বের করতে বলছে, এটা আমার একটা টার্গেট। বলছে একে কক্ষ তাপমাত্রায় সমষ্ণ প্রক্রিয়ার সম্পূর্ণ কাজের সাথে তুলনার উদ্দেশ্যে গাণিতিক বিশ্লেষণ করো। এরপরে কক্ষ তাপমাত্রায় সমষ্ণ প্রক্রিয়া, অর্থাৎ কক্ষ তাপমাত্রা মানে কত, 25 ডিগ্রি সেলসিয়াস। 25 ডিগ্রি সেলসিয়াস যদি T এর ভ্যালু হয় তখন একটা সমষ্ণ প্রক্রিয়ার কৃত কাজ, এটা W2 ধরো, এটা W1 ধরো, তাহলে দুইটা জিনিস বের করতে বলছে এখানে, W1 এন্ড W2, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার ওভারঅল এই ম্যাথ প্রবলেমে কি কি জানতে চাওয়া, কেমন? তো চলো আমরা এখন এই ম্যাথ প্রবলেমটা করি, ঠিক আছে? তোমরা যদি লিখলে এমনি লিখবা আর কি, যে T1 = 20 ডিগ্রি সেলসিয়াস, V1 = 800 সেন্টিমিটার কিউব, P1 = 1 atm, V2 = 60 সেন্টিমিটার কিউব, গামা = 1.40, R = 8.31, N = 1। প্রথম প্রশ্নে T2 = what, দ্বিতীয় প্রশ্নে W1 = what, W2 = what, ব্র্যাকেটে লিখে দিও T = 25 ডিগ্রি সেলসিয়াস সমষ্ণ। ওকে
ওকে, তাহলে চলো আমরা এই ম্যাথ প্রবলেমটা এখন সলভ করি। ইজি ম্যাথ প্রবলেম, তেমন কঠিন কিছু না। সো প্রথম প্রশ্ন আমার গ নাম্বার। গ নাম্বার যখন আমি করতেছি, গ নাম্বারের ক্ষেত্রে আমার কি দিয়ে যাইছে, T2 জানতে চাইছে, তাই তো? সো আমি দেখতেই পাচ্ছি এটা কি প্রসেস, এটা রুদ্ধতাপীয় প্রসেস প্রথম ম্যাথটার জন্য। সো আমার আলটিমেটলি কি লিখবো, T1 V1 ইকুয়াল টু V1 V2 দেওয়া আছে যেহেতু, তাই না? V2 দেওয়া আছে, V1 দেওয়া আছে, T2 V2 এটা কি গামা মাইনাস 1 গামা মাইনাস 1, রাইট? এখন এই জায়গা থেকে আমি কাকে বের করবো? এই জায়গা থেকে আমার টার্গেট হচ্ছে T2 কে বের করা, চূড়ান্ত তাপমাত্রা না, T2 কে বের করা। তো T2টারে এক পাশে রাখলে বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিলে কি আসে? তাহলে এখানে আসবে কি V1 বাই হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1, রাইট? এখন ভ্যালুগুলো বসাই দাও। T1 এর ভ্যালু কত? 20 ডিগ্রি সেলসিয়াস। 20 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন? 20 যোগ 273, দ্যাট মিন্স 293 কেলভিন। 20 যোগ 273 293। V2 বাই V1, V2 কত? V2 হচ্ছে 60, V1 কত? V1 হচ্ছে 800। তাহলে আমার এখানে কত আসবে? এখানে আমার আসবে V1 হচ্ছে 800 আর V2 হচ্ছে 60, তাহলে 800 বাই 60। গামা কত? 1.41 1.40 আর কি, 1.4 মাইনাস 1। তাহলে এখানে ভ্যালু কত আসে? হিসাব করো, 293 গুণন 800 বাই 60 হোল টু দি পাওয়ার 1.4 মাইনাস 1, দ্যাট মিনস আসতেছে 825.74 739 আর কি 74 কেলভিন। তো আমাদের ফার্স্ট ম্যাথ ডান, ফার্স্ট ম্যাথ হয়ে গেল। এবার ঘ নাম্বার ম্যাথ। ঘ নাম্বার ম্যাথে বেসিক্যালি আমার কি কি করতে হবে? ঘ নাম্বার ম্যাথে আমার বেসিক্যালি দুইটা জিনিস করতে হবে। প্রথমত আমার করতে হবে কি, প্রথম প্রসেসটা ছিল কি রুদ্ধতাপীয়। রুদ্ধতাপীয়তে কৃতকাজ বের করব, দেন হচ্ছে সমষ্ণতে কৃতকাজ বের করব, দেন তুলনা করব, তাই তো? দেন তুলনা করব। সো রুদ্ধতাপীয়র জন্য আমরা ফর্মুলা শিখছি, রাইট? NR ডিভাইডেড বাই কি শিখছি? ডিভাইডেড বাই আমি শিখছি 1 মাইনাস গামা T2 মাইনাস T1, তাই তো? এই ফর্মুলাটা আমরা শিখছি, তাই তো? T2 মাইনাস T1। দেন সমষ্ণর বেলায় ফর্মুলা কি শিখছি আমরা? এটাকে W1 বলি, ঠিক আছে? nRT ln V2 বাই V1। জাস্ট এখন ভ্যালু বসাই দেওয়া, আর কিছুই না, জাস্ট এখন ভ্যালু বসাই দেওয়া। তো ভ্যালু যদি বসাই দিই, n এর ভ্যালু হচ্ছে কত? n এর ভ্যালু হচ্ছে আমার 1, 1 ইন্টু 8.31 ডিভাইড বাই 1 মাইনাস 1.4। এখানে T2 কত? T2 হচ্ছে 825.74 মাত্র বের করলাম যেটা, ঠিক আছে? বিয়োগ T1 কত? T1 293। তাহলে এখানে ভ্যালু আসবে, এখানে n কত? 1 ইন্টু 8.31 ইন্টু T কত হচ্ছে? T কিন্তু খেয়াল রাখো এখানে কক্ষ তাপমাত্রা T বসাইবা। T কি বলছে? কক্ষ তাপমাত্রা। কক্ষ তাপমাত্রা মানে কত? T ইকুয়াল টু 25 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিন্স কত? 298 কেলভিন। তো এখানে T কত বসবা? 298 ln V2 বাই V1, V2 বাই V1, V2 কত? V2 হচ্ছে আমার কত? 60 বাই 800। তাহলে এই জায়গায় হিসাব করো কত কত আসে, হিসাব করো। 1 ইন্টু 8.31 ডিভাইড বাই মাইনাস 0.4 ইন্টু 825.74 বিয়োগ 293। তাহলে আমার এটা আসে মাইনাস 11067.67 11067.67 এত জুল। কেমন? এটাতে কত আসবে? নিচেরটাতে 1 ইন্টু 8.31 ইন্টু 298 গুণন লন V2 বাই V1 মানে 60 বাই 800, 60 বাই 800। তাহলে এখানে কত আসবে? মাইনাস 6414.485 414.485 জুল, তাই তো? তাহলে এই দুইটা ভ্যালুই কিন্তু আমার দুইটাতেই মাইনাস আসছে, খুবই স্বাভাবিক। কেন? এখানে দুই প্রক্রিয়ায় কি সংকোচন করা হয়েছে না? সংকোচন করা হয়েছে 800 সেন্টিমিটার কিউব থেকে 60 সেন্টিমিটার কিউব করা হয়েছে। আমরা জানি, আমাদের মনে করে দেখো, পড়াইছিলাম তোমাদের গ্রাফের ক্ষেত্রে, যদি প্রসারণ হয় কৃতকাজ কি প্লাস, যদি সংকোচন হয় কৃতকাজ কি মাইনাস। তো এই যে সংকোচন দুই ক্ষেত্রেই কি আসছে? মাইনাস আসছে। কিন্তু এই ক্ষেত্রে ভ্যালুটা কি তুলনামূলক? আরেকটা জিনিস মাথায় রাখবা,
তোমাকে যদি বলে তুলনা করতে, তুলনা করার সময় কেউ কিন্তু মাইনাস সহ তুলনা করো না। মাইনাসটা সংকোচন না প্রসারণ এটা বোঝাচ্ছে। ভ্যালু তুলনা করবা, জাস্ট ভ্যালু কত পাবে, মাইনাস বাদ দাও, মাইনাস ছাড়া চিন্তা করো। এটা 11,067 আর এটা 6,414, কে বেশি? রুদ্ধতাপীয় বেশি। কেউ কিন্তু আবার এটা ভেবো না এটা বেশি মাইনাস বেশি ছোট, এটা কম মাইনাস কম ছোট, এটা বড়, তার মানে এভাবে ভাবলে হবে না। মাইনাস ছাড়া শুধু ভ্যালু দিয়ে চিন্তা করবা, তার মানে কোন প্রসেসে কাজ বেশি, অতএব রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ বেশি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ বেশি। মাইনাসটা ইন্ডিকেট করে সিস্টেম পরিবেশের উপরে কাজ করে না পরিবেশ সিস্টেমের উপরে কাজ করে। মাইনাসটা বোঝাচ্ছে পরিবেশ সিস্টেমের উপরে কাজ করতেছে। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ বেশি, অর্থাৎ পরিবেশ সিস্টেমের উপরে বেশি কাজ করে। ঠিক আছে? সো এই ম্যাথটা বুঝছো ওভারঅল? বোর্ডের একটা ম্যাথ, জাস্ট ফর্মুলা বসানো আর কিছু না। বুঝছো ওভারঅল এই ম্যাথটা? এই ম্যাথটা বুঝছো ওভারঅল? বুঝছো কিনা কমেন্টে জানাও। সৈকত দাস বলছো বুঝছি, একজনই বুঝছো কিনা, বাকিরা বুঝো নাই। মৌরি বলছো বুঝছি, দুইজন। নাবিল বলছো ক্লিয়ার। মিম বলছো অনেক মজার ম্যাথ, সামনে আরো অনেক মজার ম্যাথ আসতেছে ইনশাল্লাহ। আসফিয়া সাদরি, সিএম কে কেন মিটারে নেওয়া হলো না? সিএম সিএম কোন সিএম এর কথা বলতেছো তুমি? ও সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউবকে কেন মিটারে নেওয়া হলো না? কারণ এখানেও সেন্টিমিটার কিউব এখানেও সেন্টিমিটার কিউব, যদি নিতাও মিটার কিউবে গুণ দিয়ে 10⁻⁻6 দিয়ে একই জিনিস না? ভাগ আকারে আছে তাই আর নেই। যদি ভাগ আকারে না থাকতো, যোগ আকারে থাকতো তাহলে অবশ্যই নিতাম, বিয়োগ আকারে থাকতো অবশ্যই নিতাম। ঠিক আছে, গুণ আকারে থাকলেও নিতাম, ভাগ আকারে আছে তাই নেই, কাটাকাটি। ওকে ক্লিয়ার? বোর্ডের একটা ম্যাথ কিন্তু আমরা করে ফেলছি। ঠিক আছে, গ আর ঘ, বেশি কঠিন কিন্তু কিছু না, ফর্মুলা জানা থাকতে হয়। ওকে, তাহলে আমাদের এই ম্যাথটা একটু দ্রুত দেখে নেই, রিভিউ করে নেই। তো প্রথম ম্যাথটা একদম ইজি ছিল, T1 V1 হোল টু দি পাওয়ার মাইনাস V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, এখান থেকে T2 চলে আসছে, সব ভ্যালুই দেওয়া ছিল। পরেরটাতে রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ বের করছি, ফর্মুলা বসাইছি, মান আসছে। দ্বিতীয়বার কক্ষ তাপমাত্রায় সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ বের করছি, মান আসছে, মাইনাস আসছে। আমরা যখন তুলনা করব তখন মাইনাস ছাড়া শুধু ভ্যালু দিয়ে তুলনা করব, লিখবো এরকম, অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের উপরে কৃত কাজের মান কক্ষ তাপমাত্রায় সমষ্ণ প্রক্রিয়ার কৃত কাজ অপেক্ষা বেশি। এন্ড এই কাজটা কে করতেছে? গ্যাসের ওপর কাজ করা হচ্ছে, মানে সিস্টেমের ওপর কাজ করতেছে, পরিবেশ কাজ করতেছে। কেমন বোঝা গেছে? সো লেখার সময় এই প্যাটার্নে, লেখার সময় কোন প্যাটার্নে লিখবা? লেখার সময় এই প্যাটার্নে লিখবা। কেমন বুঝছো? ওকে, তাহলে এবার আমরা চলে যাই আমাদের এরপরে। সো এই ম্যাথটা দেখি কারা কারা পারে, এই ম্যাথটা দেখি কারা কারা পারে, এই ম্যাথটা আমি দেখবো কারা কারা পারে। প্রশ্নটা সাংকেতিক ভাষায় তোলো। 1 মোল পরিমাণ অর্থাৎ n = দেওয়া আছে 1, একটি দ্বিপরমাণুক আদর্শ গ্যাসের আয়তন প্রথমে সমষ্ণ প্রক্রিয়ায় 32 গুণ করা হলো এবং আবার রুদ্ধতাপ প্রক্রিয়ায় পূর্বের আয়তনে ফিরিয়ে আনা হলো। দ্বিপরমাণুক গ্যাস, দ্বিপরমাণুক গ্যাস দ্যাট মিন্স কি? গামা এর ভ্যালু হচ্ছে কত? 1.4, রাইট? বলছে আদর্শ গ্যাসের আয়তন প্রথমে সমষ্ণ প্রক্রিয়ায় 32 গুণ করা হয়েছে। 32 গুণ মানে কি? শেষ আয়তন যদি V2 হয়, V2 = আদি আয়তনের 32 গুণ, V2 = 32 V1, রাইট? সমষ্ণ প্রক্রিয়া করা হয়েছে, কোন প্রক্রিয়ায়? সমষ্ণ প্রক্রিয়া। এবং আবার রুদ্ধতাপ প্রক্রিয়ায় পূর্বের আয়তনে ফিরিয়ে আনা হলো, অর্থাৎ 32 গুণ করছে একবার, আবার রুদ্ধতাপ প্রক্রিয়ায় ফিরিয়ে আনা হয়েছে। আমি একটু এই জিনিসটা বোঝার জন্য তোমাদের সুবিধার জন্য একটা ডায়াগ্রাম আঁকি। সাপোজ ধরো এটা আমার আদি আয়তন V1, এটা আমার শেষ আয়তন V2, সেটা একটু বড় করে আঁকি। এটা আমার শেষ আয়তন V2, দ্যাট মিন্স এটা কোন প্রক্রিয়া করছি? সমষ্ণ। কেমন? তাহলে সমষ্ণ প্রক্রিয়ার জন্য V2 = কত? 32 V1, রাইট? সমষ্ণ প্রক্রিয়ার জন্য। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া যখন করছো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কখন করছো তুমি? এই যে এইখান থেকে যখন এখানে আনছো, এটা কোন প্রক্রিয়া আনছো? রুদ্ধতাপীয়, বলা আছে প্রশ্নে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ফেরত আনছো। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য শেষ আয়তন, আচ্ছা এখানে আমি VF VI ইউজ করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা। সমষ্ণ প্রক্রিয়ার জন্য VF = সমষ্ণগুলো আমি কালো কালার দিয়ে লিখি, রুদ্ধতাপীয়গুলো লাল কালার দিয়ে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে।
সমষ্টাম প্রক্রিয়ার জন্য শেষ আয়তনটা বড়, আদি আয়তনটা ছোট, VF = 32 VI। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য শেষ আয়তন কোনটা? এটা এইখান থেকে এখানে আসছে না, তাহলে এই ক্ষেত্রে শেষ আয়তন কিন্তু এইটা। দ্যাট মিন্স এই ক্ষেত্রে উল্টাটা হবে নাকি, VI-টা বড় আর VF-টা ছোট। এটাই কিন্তু রুদ্ধতাপীয় বেলায় VI হিসেবে কাজ করতেছে, মাথায় VF হিসেবে কাজ করতেছে। এটা কিন্তু রুদ্ধতাপীয় বেলায় VI হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? লালগুলো দিয়ে রুদ্ধতাপীয় বোঝাচ্ছি কেমন, আর কালোগুলো দিয়ে, এই যে কালোগুলো দিয়ে এটা হচ্ছে VI হিসেবে কাজ করতেছে সমষ্ণর বেলায়, এটা VF হিসেবে কাজ করতেছে সমষ্ণর বেলায়। কেমন বুঝছো? সম্পর্ক দুটো যদি বুঝে যাও তাহলে ম্যাথ শেষ, ম্যাথে আর তেমন প্যাচ নাই। গ্যাসের প্রাথমিক উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস হলে, প্রাথমিক উষ্ণতা মানে কি, যে সমষ্ণ প্রক্রিয়া যখন 27 ডিগ্রি সেলসিয়াস হলে এই প্রক্রিয়ায় গ্যাস মোট কত কাজ করলো, এই যে ঘটনাটা ঘটলো ওভারঅল, এই ঘটনাটা ঘটার সময় কত কাজ সম্পাদিত হয়েছে, এই জিনিসটাই জানতে চাইছো তোমার কাছে, ঠিক আছে? এই ম্যাটার মধ্যে বেসিক্যালি কঠিন কিছুই নাই। তো আমি প্রথমে সমষ্ণ প্রক্রিয়ার জন্য যদি কাজ বের করবো, একবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য কাজ বের করবো। তো সমষ্ণ প্রক্রিয়ার জন্য আসি প্রথমে। সমষ্ণতে W এর সূত্র কি, nRT ln VF - VI না, রাইট? তাহলে n এর ভ্যালু বসাই দাও। n এর ভ্যালু কত? 1 1 মোল দেওয়া আছে। r এর ভ্যালু কত? r এর ভ্যালু দেওয়া ছিল 2 ক্যালোরি। আচ্ছা, এই যেটাতে দেওয়া আছে এটাতেই বসাই নাকি, ক্যালোরিতে হিসাব করি ম্যাথটা, ক্যালোরিতে অ্যান্সার আসবে তাইলে, ঠিক আছে? ক্যালোরি পার মোলে করলে ক্যালোরিতে অ্যান্সার আসবে, খুব সহজ হিসাব। এটা তো মোল, পার মোল আর মোল কাটাকাটি, ক্যালোরি থাকবে শুধু দিন শেষে, ঠিক আছে? টি এর ভ্যালু বসাই। টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু 27 ডিগ্রি সেলসিয়াস ছিল, এই যে টি। তাহলে টি ইকুয়াল টু কত? 27 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু কত কেলভিন? 300 কেলভিন, রাইট? তাহলে 300 কেলভিন, তাহলে এখানে তুমি বসাবে কত? 300 ln VF/VI। VF/VI কত? এই যে VF/VI, তাহলে কত আসবে? একবারে লিখে ফেলো 32, একবারে লিখে ফেলো 32। তাহলে হিসাব করো কত আসে, 2 × 300 × ln 32, তাহলে আসে 2079.44 জুল। 2079.44 জুল, এটাকে আমি W1 দিয়ে রাখলাম, কেমন? 2079.44 জুল চলে আসছে আমার প্রথম ক্ষেত্রে কৃত কাজ। এবার আমরা আসবো উল্টাটা, নাকি লাল কালার দিয়ে করি এটা। এবার সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ পেয়ে গেছে, পজিটিভ আসছে, কারণ প্রসারণ হয়েছে না, প্রসারণ হইলে পজিটিভ আসে, পজিটিভ আসছে আমাদের। এবার রুদ্ধতাপ প্রক্রিয়া করব, রুদ্ধতাপে। রুদ্ধতাপীয়তা যখন করব তখন ফর্মুলা কি, ফর্মুলা যখন আমি বসাবো তখন ফর্মুলা বসাবো nR ডিভাইড বাই 1 মাইনাস গামা T2 মাইনাস T1, রাইট? এখন এই ম্যাথটা করতে যাই আমি দেখলাম আমার তো, খেয়াল করে দেখো এখানে তাপমাত্রা কত ছিল, এখানে তাপমাত্রা ছিল, কালারটা চেঞ্জ করে লিখি, এখানে তাপমাত্রা ছিল সমষ্ণ প্রক্রিয়া 27 ডিগ্রি সেলসিয়াস। সমষ্ণ প্রক্রিয়া হওয়ার পরেও তাপমাত্রা চেঞ্জ হয় না, 27 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এখানে যখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া শুরু হয়নি তখন তাপমাত্রা ছিল কত? 27 ডিগ্রি সেলসিয়াস। রুদ্ধতাপীয় প্রক্রিয়া হওয়ার পর এখানে কিন্তু আর 27 থাকবে না, এখানে তাপমাত্রাটা হয়ে যাবে কত? তাপমাত্রা হয়ে যাবে T2। এই T2টা কত আমরা জানি না। তাহলে রুদ্ধতাপীয় প্রসেসের জন্য T1 হিসেবে কাজ করবে কে? 27, বা T2 কত আমি কিন্তু জানি না। সো T2টাকে আমার কি করতে হবে? আগে বের করে নিতে হবে। T2টাকে আমার কি করতে হবে? আগে বের করে নিতে হবে। যেহেতু রুদ্ধতাপীয় প্রসেস, তাহলে চলো T2টাকে আগে বের করে নিই। সো আমি জানি T1, যেহেতু আদি আয়তন শেষ আয়তন জানি আমি, মানে এই যে আদি আয়তন শেষ আয়তনের মধ্যে রেশিও জানি আমি, T1 V1 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু T2 V2 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1। দেন এখান থেকে আমি T2কে বের করবো। সো T2 ইকুয়াল টু আসবে T1 V1 বাই V2 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1। V1কে আমি VI লিখতেছি সুবিধার্থে, V2কে আমি VF লিখতেছি, T2কে TF লিখতেছি, T1কে TI লিখতেছি, একই কথা, যেন তোমার বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? তাহলে এখন রুদ্ধতাপীয় প্রসেসের জন্য আদি আর শেষের অনুপাত, আদি আর শেষের অনুপাত খেয়াল করে দেখো। রুদ্ধতাপের জন্য আদি কোনটা? এটা। শেষ কোনটা? এটা। এখান থেকে এখানে আসছে, তাহলে শেষটা কি? ছোট, আদিটা কি? বড়। তাহলে আদি ইকুয়াল টু 32 গুণন শেষ, শেষের চেয়ে আদিটা 32 গুণ বড়। তাহলে VI বাই VF, ওই যে এখানে লাগে কি VI বাই VF, VI বাই VF ইকুয়াল টু কত? 32। তাহলে আমার এখানে দাঁড়াবে কত?
টিআই এর জায়গায় ভ্যালু বসাই দিলাম এই 27 ডিগ্রি সেলসিয়াসের ক্যালভিনটা মানে 300 এন্ড এখানে বসবে কত 32 এন্ড এটা কি গ্যাস দ্বিপরমাণু গ্যাস যদি হয় তাহলে গামা এর ভ্যালু কত বসবে গামা এর ভ্যালু আমার 1.4 বসবে 1.4 - 1 তাহলে এখন হিসাব করো কত আসে 300 গুণন 32 টু দি পাওয়ার 1.4 - 1 তাহলে একবারে আমার আসতেছে কত এখানে 1200 একবারে কত আসতেছে 1200 কেলভিন তাহলে টিএফ আমার আসছে 1200 কেলভিন টিএফ মানে শেষ তাপমাত্রা আমার আসছে 1200 কেলভিন যেটা মানে আসলে টি2 আর কি একই কথা তাহলে এবার এই জায়গায় চলে আসি আমরা এন এর ভ্যালু কত এন এর ভ্যালু হচ্ছে আমার 1 এন এর ভ্যালু কত 1 আর এর ভ্যালু কত বসাই দিব 2 এই যে এটাই বসাবো ক্যালোরি পার মোল পার ডিগ্রি 1 - 1.4 এটা কি 1200 এই যে বের করছি মাত্র বিয়োগ 27 ডিগ্রি সেলসিয়াসের জন্য কত 300 তাহলে আমরা হিসাব করি কত আসে তাহলে 2 ডিভাইডেড বাই what বাই দাস 1.4 ব্র্যাকেটের মধ্যে 1200 - 300 মানে সহজ কথায় 900 বলতে পারি ডাইরেক্ট তাহলে মাইনাস 4500 আচ্ছা এটা জুলে হবে না কিন্তু এটা ক্যালোরিতে হবে কেন কারণ আমরা ক্যালোরিতে হিসাব করতেছি তো এখানে এটাও ক্যালোরি এই যে 2 বসাইছি যে আর ক্যালোরিতে তাই এখানেও কিন্তু ক্যালোরিতে আসবে ক্যালোরিতে আসছে মাইনাস 4500 ক্যালোরি কেমন ক্যালোরিতে হিসাব করছি যেহেতু ঠিক আছে তাহলে আমরা W1 পেয়ে গেছি W2 পেয়ে গেছি আমার কাছে জানতে চাইছে মোট কৃত কাজ কত মোট কৃত কাজ মানে W টোটাল ইকুয়াল টু কত W1 + W2 কারণ কাজ কি রাশি স্কেলার রাশির লব্ধি কেমনে হয় যোগ করলে হয় স্কেলার রাশির লব্ধি কিভাবে হয় যোগ করলে হয় তাহলে 2079.44 যোগ করছি আমি কিন্তু এটার মধ্যে আছে কি বিয়োগ থাকাটাই স্বাভাবিক কারণ সংকোচন হইলে বিয়োগ হয় মানে মাইনাস কাজ আসে সো আমার কি আসবে 4500 যদি হিসাব করি তাহলে -2420.56 এটা হচ্ছে আমার এই ম্যাথের রেজাল্ট বুঝছো কিনা এই ম্যাথটা বুঝছো কিনা সবাই কমেন্টে জানো এই ম্যাথটা বুঝছো কিনা ভাই আগের ক্লাসের স্লাইড কি দেওয়া হয়েছে কি দেই নেই না দিয়ে থাকলে দিয়ে দিব আজকের ক্লাসে দুইটাই দিয়ে দিব তাহলে এই ম্যাথটা বুঝছো কিনা আজকের ক্লাসে দিয়ে দিব সব দুই ক্লাসের স্লাইডে দিয়ে দিব গত ক্লাস আজকের ক্লাস দুইটাই দিয়ে দিব এই ম্যাথটা বুঝছো কিনা তাহলে এই ম্যাথটা করার ক্ষেত্রে চ্যালেঞ্জ কোথায় চ্যালেঞ্জ হচ্ছে কেউ যদি ফিগারটা না এঁকে করো তা সে ভুলে যেতে পারো ভিআই কোনটা ভিএফ কোনটা খেয়াল রাখতে হবে রুদ্ধতাপীয় বেলায় ভিআই কিন্তু এটা ভিএফ এটা সমষ্ণের বেলায় ভিআই মানে আদি হচ্ছে এটা শেষ হচ্ছে এটা কেমন আর এর মানটা ভাইয়া বুঝলাম না আর এর মান জুল পার মোল পার কেলভিনেও বসানো যায় আর ইকুয়াল টু 2 ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেলসিয়াসেও বসানো যায় আমরা এখানে কি বসাইছি 2 ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেলসিয়াস এখানে এক কিসে বসাইছি পার মোলে শুধু মোলে তাহলে এখানে পার মোল ছিল না একটা এই যে পার মোল আর এখানকার মোলে কাটাকাটি এটা কি 300 ডিগ্রি সেলসিয়াস এটা তাপমাত্রার পরিবর্তন না তাপমাত্রার পরিবর্তন অ্যাকচুয়ালি ঠিক আছে এখানে টিটা আচ্ছা সরি এই যে টিটা কিন্তু তোমার খেয়াল রাখতে হবে এটা তাপমাত্রার পরিবর্তন পার ডিগ্রি সেলসিয়াসে যে কথা পার কেলভিন একই কথা এটাকে পার ডিগ্রি সেলসিয়াস লেখো বা পার কেলভিন লেখো একই কথা এইটি তাপমাত্রার পরিবর্তন না এইটি হচ্ছে সমষ্ণ তাপমাত্রা এটা কেলভিনে তুমি পরের লাইনে কি করলে এটারে পার ডিগ্রি সেলসিয়াস না লিখে পার কেলভিন লিখলে একই কথা কিন্তু এটা কিন্তু পরিবর্তন তাপমাত্রার কেমন তাপমাত্রার পরিবর্তন ডিগ্রি সেলসিয়াস যেই মান কেলভিনে সেই একই মান তাহলে পার ডিগ্রি সেলসিয়াসের বদলে এখানে পার কেলভিন লিখলা এটা একটা কেলভিনে ভ্যালু এখানে একটা পার কেলভিন আছে সো পার কেলভিন চলে যাবে আবার এখানে একটা পার মোল আছে পার মোল আর মোল চলে যাবে থাকে যাবে কি শুধুমাত্র ক্যালোরি থাকবে তাই এখানে ক্যালোরিতে ঠিক আছে সো এই সকল ম্যাথে ডিরেক্টলি তুমি মানে এত মাথা না ঘামায় ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেলসিয়াস শুধু আর এর ভ্যালুটা যে এককে বসাবা ডাব্লিউ এর ভ্যালুর সেই এককের মাথাটা বসবে মানে এখানে জুল থাকলে এখানে জুল আসতো এখানে ক্যালোরি থাকলে এখানে ক্যালোরি আসবে ঠিক আছে বুঝছো এই পর্যন্ত এই যে জায়েদ ছেলেটা বোকামি করতেছে বলছে v1/v2 = 1/32 1/32 কেমনে হয় v1/v2 রুদ্ধতাপীয় প্রসেসে আদি কোনটা এটা হচ্ছে আদি রুদ্ধতাপীয় বেলায় এটা হচ্ছে আদি এটা হচ্ছে শেষ তাহলে সে আদি বাই শেষ কে বড় কে ছোট আদিটা বড় দেখাই যাচ্ছে আইকে দিলাম আমি তোমাদেরকে এটা বড় এটা ছোট তাহলে বড়কে ছোট দিয়ে ভাগ দিলে 1/32 কেন হবে বড়কে ছোট দিয়ে ভাগ দিলে একটা ভ্যালু থাকবে ভগ্নাংশ কেন আসবে বুঝছো এই পর্যন্ত বুঝছো কিনা সবাই
এই পর্যন্ত বুঝছো কিনা সবাই? মাথায় রাখতে হবে আদি শেষ কিন্তু দুজনের বেলা একই না, ওর বেলায় একটা এর বেলায় আরেকটা। তুমি লাগলে এই জিনিসগুলো দিওই না, তোমার যদি V1 V2 কনফিউজ করে এটা দিওই না। ওর বেলায় সমষ্ণের বেলায় এটা VI এটা VF, সমষ্ণের বেলায় কালো কালার দিয়ে যেগুলো লিখছে এটা সমষ্ণ, লাল কালার দিয়ে যেগুলো লিখছে এগুলো হচ্ছে রুদ্ধতাপীয়। রুদ্ধতাপের বেলায় এইটা VI এটা VF, সমষ্ণের বেলায় কিন্তু আর রুদ্ধতাপের বেলায় কিন্তু উল্টা জিনিস, মাথায় রেখো। কেমন? ওকে ফাইন, এবার চলো আমরা সামনে আগাই। তাহলে এবার আমরা সামনে আগাই। তাহলে এই ম্যাথটা আমরা আশা করি সবাই বুঝতে পারছি। সো আমরা জাস্ট ফর্মুলা বসাইছি, আর কিছুই না। এবার চলো এই ম্যাথটা দেখি, এই ম্যাথটা তোমাদের করতে দিই, কারা কারা করতে পারো দেখি। তোমাদের এই ম্যাথটা করতে দিই, কারা কারা করতে পারো এই ম্যাথটা দেখি, কারা কারা করতে পারো, কারা কারা আজকের ক্লাসে আছো এবং স্মার্ট, এটা আমি দেখতে চাই। এই ম্যাথটা দেখি কারা কারা করতে পারো। এই ম্যাথটা কিন্তু যারা যারা পারবা তারা কিন্তু আসলেই ট্যালেন্ট। এই ম্যাথটা আজকে যারা পারবা তারা আসলেই ট্যালেন্ট এন্ড তারা আসলেই এক্সট্রা অর্ডিনারি। যদি জীবনের প্রথমবার এই ম্যাথটা করে থাকো আর এই ম্যাথটা সলভ করতে পারো তাহলে আসলেই তোমরা ট্যালেন্ট। টি রুদ্ধতাপীয়তে বের করতে হলো কেন? কারণ সূত্রে T2 আছে, এর জন্য বের করতে হয়েছে। রুদ্ধতাপীয়তে টি বের করলাম কারণ সূত্রে T2 আছে, আমার কাছে তো T1 দেওয়া ছিল আদি তাপমাত্রা। রুদ্ধতাপীয়তে তাপমাত্রা পরিবর্তন হয়, সমষ্ণতে তাপমাত্রার পরিবর্তন হয় না। পার ডিগ্রি সেলসিয়াস আর পার ক্যালভিন একই কথা, কারণ দুইটাই পরিবর্তন বোঝায়। সাবিল অ্যান্সার দিছো 4PT, দেখবো করে হয় কিনা। স্ক্রিনশট নিয়ে রাখতেছি, যারা যারা অ্যান্সার দিচ্ছ তাদের স্ক্রিনশট নিয়ে রাখতেছি। জায়েদ বলছো 4P0 T0, আবির বলছো 4P0 T0, আদিব বিন ইকবাল বলছো 2nRT, নির্ঝরনাথ 4PT, জাহানারা আক্তার 4PT, সাইম 4P0 T0। সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সাদিয়া আহমেদ মিম 2nRT0, 2nRT N0 T ln 3। সচিব বলছো 4P0 T0। এই ম্যাথটা কিন্তু না পারা স্বাভাবিক, পারাটা অস্বাভাবিক। ঠিক আছে, দেখি কারা কারা অস্বাভাবিক ক্ষমতা সম্পন্ন। মাইশা জান্নাত বলছো 2P0 2T0, ইভান সরকার বলছো 2nRT ln 3। আচ্ছা সবাই একটু প্রশ্নটা তুলে ফেলো, আমি কমেন্টগুলো পড়তে পড়তে সবাই একটু প্রশ্নটা তুলে ফেলো, তারপরে আমরা আমাদের ম্যাথটা শুরু করব। সবাই একটু প্রশ্নটা তুলে ফেলো। সাব্বির রহমান বলছো 4P0 T0, আর যে মজুমদার 4P0 T0, সাইমা কাদের বলছো পারি না। ওকে চলো তাহলে আমরা এই ম্যাথটা নিজেরা এখন সলভ করা শুরু করি। ওকে তাহলে এই ম্যাথটা খেয়াল করে দেখো পার্থক্যটা কোথায় বা এই ম্যাথটাতে অ্যাকচুয়ালি কি হয়েছে। বলছে চিত্রে দেয়া আছে ABCDA বদ্ধ পথ বরাবর প্রক্রিয়ায় মোট কাজের পরিমাণ নির্ণয় করতে বলছে। মোট কাজের পরিমাণ নির্ণয় করতে বলছে। এখন দেখি তোমাদের মধ্যে থেকে এখনো অ্যান্সার দিচ্ছে অনেকে। আচ্ছা তো দ্যাট মিনস তোমার এখানে অ্যাকচুয়ালি জানতে চাইছে কি W, এখানে জানতে চাইছে কি W, কাজের পরিমাণ মানে কি ডেল W বা W জানতে চাইছে। হ্যাঁ ডেল W বা W জানতে চাইছে। গ্রাফটা দেওয়া আছে P ভার্সেস V না, আমরা জানি P ভার্সেস V গ্রাফ হলে ক্ষেত্রফল বের করে দিলেই কৃতকাজ হয়ে যেত। এটা কি P ভার্সেস V গ্রাফ না, P ভার্সেস T গ্রাফ। P ভার্সেস T গ্রাফের কিন্তু x অক্ষের সাথে ক্ষেত্রফল বা সাইক্লিক প্রসেসের মাঝখানের ক্ষেত্রফলটা কৃতকাজ নির্দেশ করে না, সো ওইভাবে করলে হবে না। তো তোমাদের অ্যাকচুয়ালি এই জায়গাটার মধ্যে কিভাবে করতে পারো, এটা তো সাইক্লিক প্রসেস, P ভার্সেস T গ্রাফ হোক, P ভার্সেস T গ্রাফ হোক, P ভার্সেস V গ্রাফ হোক, সাইক্লিক প্রসেস, কিন্তু ক্ষেত্রফল কৃতকাজ নির্দেশ করে শুধু P ভার্সেস V এর বেলায়, P ভার্সেস T এর বেলায় না। তাহলে আমরা সাইক্লিক প্রসেসের জন্য আমরা প্রথমত বেসিক সূত্রটা লিখি, ডেল Q ইকুয়াল টু ডেল U প্লাস ডেল W। আমরা জানি সাইক্লিক প্রসেস, যে কোনো সাইক্লিক প্রসেস, এটা একটা সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেস মানে বা আবর্ত প্রক্রিয়া মানে, বা আবর্ত প্রক্রিয়া, সাইক্লিক বা আবর্ত যেভাবেই বলি ভাইয়া,
আবর্ত প্রসেস মানে ডেল ইউ জিরো। ডেল ইউ জিরো এটা তোমাদের আর বলে দিতে হবে না, এটা কিন্তু মুখস্থ, ঠিক আছে। ডেল ইউ জিরো তার মানে অ্যাকচুয়ালি তোমার এই ম্যাথে ডেল ডাব্লিউ দরকার। তুমি জানো ডেল ইউ যদি জিরো হয় তাহলে যাহাই ডেল ডাব্লিউ তাহাই ডেল কিউ, যাহাই ডেল ডাব্লিউ তাহাই কি ডেল কিউ। তুমি এই ম্যাথে যদি কোনোভাবে ডেল কিউ বের করতে পারো তাহলেই তুমি ডেল ডাব্লিউ বের করে ফেলছো, কারণ দুইটা জিনিস একই জিনিস। ডেল কিউ আসলে কি গৃহীত বা বর্জিত তাপ, ডেল কিউ আসলে কি গৃহীত বা বর্জিত তাপ। এখন তোমার এই যে প্রসেসগুলো আছে এই প্রসেস দুইটার মধ্যে তোমার প্রথমে দেখতে হবে কি কি প্রসেস আসে আসলে কি অ্যাকচুয়ালি এই জায়গাটার মধ্যে। এটা একটা কি প্রসেস, এই যে এটা যেটা ভাইয়া দাগাচ্ছি এটা কি প্রসেস, একটা সমষ্ণ প্রক্রিয়া না। এডি ডিএ একটা কি প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া। বিসি একটা কি প্রসেস, সমষ্ণ প্রক্রিয়া। কেন, কারণ এ তে তাপমাত্রা এইটা, ডি তে তাপমাত্রা এইটা, এ আর ডি এর মাঝখানে সবখানেই তাপমাত্রা এইটা। বি তে তাপমাত্রা 3T নট, সি তে তাপমাত্রা 3T নট, বি আর সি এর মাঝখানে প্রত্যেকটা বিন্দুতে তাপমাত্রা 3T নট। দ্যাট মিন্স বিসি একটা কি প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া। এবার আসি, এইটা একটা কি প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া। কেন সমচাপ প্রক্রিয়া, সি তে তাপমাত্রা চাপ পি নট, ডি তে চাপ পি নট, মাঝখানে প্রত্যেকটা বিন্দুতে চাপ পি নট, সমচাপ প্রক্রিয়া। এবি একটা কি প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া। তাহলে কমলা কালার দিয়ে ভাইয়া যেগুলো দাগাইছি এগুলো সমচাপ প্রক্রিয়া, এন্ড নীল কালার দিয়ে যেগুলো দাগাইছি এগুলো কি, এগুলো আমার সমষ্ণ প্রক্রিয়া। তো আমি একটু গ্রাফগুলো পাশে চাপাই তোমাদের বোঝার সুবিধার্থে, আমি একটু গ্রাফগুলো পাশে চাপাই, তাহলে তোমাদের লেখার জায়গা পাবো আমি মোটামুটি। ওকে, জাস্ট একই জিনিস আমি গ্রাফটা একটু পাশে চাপাইছি। ওকে, তাহলে আমরা অ্যাকচুয়ালি ডেল কিউ বের করলে কি বের করতে পারবো, ডেল ডাব্লিউ বের করতে পারবো। তো চলো ধারাবাহিকভাবে আমরা এখন আগাই। আমরা ডেল কিউ বের করার সন্ধানে নামি, ডেল কিউ বের করলে ডেল ডাব্লিউ যেহেতু বের হয়। সো আমি একটু প্রসেসগুলোকে আইডেন্টিফাই করে ফেলি প্রথমে। সো আমার এখানে এবি আর সিডি সমচাপ প্রক্রিয়া, এবি প্রক্রিয়ায় কৃতকাজ বের করব, সিডি প্রক্রিয়ায় কৃতকাজ বের করব। এখন কিভাবে বের করা যায় সমচাপ প্রক্রিয়ার কৃতকাজ? তোমরা জানো সমচাপ প্রক্রিয়ার জন্য একটা ফর্মুলা ভাইয়া তোমাদের শিখাইছি, ডেল কিউ পি ইকুয়াল টু কি এন সিপি ডেল টি। এই ফর্মুলা পড়ে আসছি না আমরা পড়ছি না মোলার আপেক্ষিক তাপের ক্ষেত্রে এই ফর্মুলাটা সমচাপের বেলায়, এই ফর্মুলাটা কিন্তু পড়ে আসছি সবাই, ভুলে গেলে কিন্তু আমি দায়ী না। সো ডেল কিউ পি ইকুয়াল টু কি এন সিপি ডেল টি, রাইট? দুই ক্ষেত্রে কিন্তু প্রয়োগ করা যায়। এখন ডেল কিউপি কে যখন তুমি এবি বলবা, ডেল কিউপি কে যখন তুমি সিডি বলবা, দুইটি সমচাপ প্রক্রিয়া, যেহেতু এই যে সমচাপ প্রক্রিয়া, সমচাপ। এখন খেয়াল করে দেখো এবি এর জন্য যাই হোক এন এর ভ্যালু তুমি এন কত দেয়া আছে না, তাহলে দেওয়া আছে এনই দেওয়া আছে, তাহলে এনই থাকবে। হ্যাঁ, সিপি এর জন্য তোমার কিছু দেওয়া আছে না, সিপি থাকবে, তাহলে এটা ডেলটি। ডেলটি কি তাপমাত্রার পরিবর্তন, রাইট? এখন এবি প্রসেসটা কোনটা, এবি প্রসেসটা হচ্ছে এটা, এই যে এইটা, এ থেকে বি, রাইট? এ থেকে বি, এতে তাপমাত্রা ছিল কত টি নট, বিতে তাপমাত্রা কত হয়েছে 3T নট। তাহলে আমি কি করবো, শেষ বিয়োগ আদি করবো না, তাপমাত্রার পরিবর্তন কি হয়েছে, এ থেকে বিতে গেছে, মানে টি নট থেকে 3T নটে গেছে। তাহলে আমি এখানে কি করবো, 3T নট মাইনাস কি করবো টি নট, রাইট? এখানে আসবে কত ফাইনালি 2T নট আসবে, তাহলে 2NCP টি নট, রাইট? গেল আমার ডেল কিউ এবি বের করছি। এবার আসি ডেল কিউ সিডি, এন এন এর মতন থাকবে, সিপি সিপি এর মতন থাকবে। ডেল টি সিডি প্রসেসে যাই, সিডি প্রসেস কোথা থেকে কোথায়, এই পর্যন্ত। আগে ছিল সিতে, পরে আসছে ডিতে। সিতে তাপমাত্রা ছিল 3T নট, ডিতে তাপমাত্রা হয়েছে টি নট, সি থেকে ডিতে আসছে। তাহলে আমি এখানে যখন শেষ বিয়োগ আদি করবো তখন কি করবো, টি নট মাইনাস 3T নট, রাইট? তাহলে আমার এখানে থাকবে কত, মাইনাস 2NCP টি নট, রাইট? এই পর্যন্ত বুঝছো, মাইনাস 2NCP টি নট, ঠিক আছে? সো আমরা এই দুইটা জিনিস বের করলাম। আরো বাকি রইল কি কি, আমাদের প্রত্যেকটা প্রসেসের জন্য কি বের করতে হবে, ডেল কিউ বের করতে হবে। ডেল কিউ এবি, ডেল কিউ সিডি, ডেল কিউ বিসি, ডেল কিউ ডিএ, দেন যেগুলো যোগ করলে আমি পাবো মূল ডেল কিউ, মূল ডেল কিউটা তারপরে পাবো। তাহলে এবার চলো আমি সামনে আগাই। আমি এবার বাকি যে দুইটা প্রসেস আছে, বাকি যে দুইটা প্রসেস আছে আমার, সেই দুইটা প্রসেস হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, তাই তো? বাকি দুইটা প্রসেস কি, সমষ্ণ প্রক্রিয়া।
এইটা আর এইটা একটু খেয়াল করে দেখো ভাইয়া, ডি এ আর এ বি দুইটা সমষ্ণ প্রক্রিয়া। এ বি ও ডি এ সমষ্ণ, তাই এই কথাটা ভাইয়া লিখতে পারি কিনা, ডেল ইউ ইকুয়াল টু 0। এ বি আর ডি এ তে, শুধু এ বি আর ডি এ তে, এই যে এখানে যেটা লিখছেন এটা হচ্ছে পুরো সাইকেলে, সম্পূর্ণ সাইকেলে, এটা হচ্ছে পুরো সাইকেলে, পুরো সাইকেলে তো ডেল ইউ 0, এটা হচ্ছে ফুল সাইকেলে ডেল ইউ 0। আর এটা কি শুধু এই দুইটা দাগে, এই দুইটা পথ এ বি আর ডি এ তে ডেল ইউ 0 কেন? কারণ তোমরা মনে করে দেখো সমষ্ণ প্রক্রিয়ার জন্য কি শিখাইছিলাম ভাইয়া, ডেল ইউ 0 হয় শিখাইছিলাম না অনেক আগে, যে মেয়ারের প্রকল্প ছিল ইউ টি এর উপর নির্ভর করে, টি বাড়লে ইউ বাড়ে, টি কমলে ইউ কমে, টি ধ্রুবক থাকলে ইউ ধ্রুবক থাকে, টি পরিবর্তন না, টি এর পরিবর্তন শূন্য হইলে মানে সমষ্ণ হইলে ইউ এর পরিবর্তন শূন্য হয়। তাই এ বি আর ডি এর জন্য কিন্তু তুমি কি করতে পারো, সমষ্ণ প্রসেস, তাই ডেল ইউ 0 বলতে পারো। তাহলে এ বি আর ডি এর জন্য যদি তুমি এই বেসিক ফর্মুলা, এটা হচ্ছে পুরো প্রসেসে ব্যবহার করছো, এখন এ বি আর ডি এর জন্য যদি ব্যবহার করো, তাহলে এ বি আর ডি এর জন্য যাহাই ডেল কিউ তাহাই কি ডেল ডাব্লিউ না, যাহাই ডেল কিউ তাহাই ডেল ডাব্লিউ না, ওই যে একই ব্যাখ্যার মতন। এটা হচ্ছে পুরো সাইকেলটা আবর্ত প্রক্রিয়া দেখে, আবর্ত প্রক্রিয়ায় ডেল ইউ 0 হয়, এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় ডেল ইউ 0 হয়। ঠিক আছে, সো সমষ্ণ প্রক্রিয়ার মধ্যেও কিন্তু ডেল কিউ ইকুয়াল টু ডেল ডাব্লিউ। তুমি সমষ্ণ প্রক্রিয়ার ডেল কিউ বের করতে চাইছিলা, কিন্তু তুমি এই ক্ষেত্রে আবার এই শুধু এই প্রসেসটার জন্য যাহাই ডেল ডাব্লিউ তাহাই কি ডেল কিউ, আর এটা হচ্ছে পুরো প্রসেসের জন্য যাহাই ডেল কিউ তাহাই ডেল ডাব্লিউ। এটা কিন্তু এক ব্যাখ্যা, এটা কিন্তু আরেক ব্যাখ্যা, এটা সমষ্ণ তাই, এটা হচ্ছে সাইক্লিক তাই। ঠিক আছে, তাহলে এখানে ডেল ডাব্লিউ একটু আগে আজকে ক্লাসটা শুরুই করছি ভাইয়া, এটা পড়ায় এন আর টি লন সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজের ফর্মুলা v2/v1, রাইট? এটা পড়াই শুরু করলাম না আজকের ক্লাসটা ভাইয়া, এটা পড়াই শুরু করছি আজকের ক্লাসটা। তার মানে তুমি এবি প্রসেসের জন্য ডেল কিউ বের করার ফর্মুলা হচ্ছে এটা, সমষ্ণ প্রক্রিয়া তাই ডিএ প্রসেসের জন্য ডেল কিউ বের করার ফর্মুলা হচ্ছে এটা। আমি আজকের ক্লাসে পড়াইছি এগুলো আসলে ডেল ডাব্লিউ এর ফর্মুলা, কিন্তু সমষ্ণ প্রসেসে যাহাই ডেল ডাব্লিউ এর ফর্মুলা তাহাই ডেল কিউ এর ফর্মুলা, সমষ্ণ প্রসেসে যাহাই ডেল ডাব্লিউ এর ফর্মুলা তাহাই কি ডেল কিউ এর ফর্মুলা, কারণ সমষ্ণতে ডেল ইউ কত হয় 0 হয়। তার মানে বোঝা গেল এই ফর্মুলাগুলো পুরো প্রসেসের জন্য ব্যবহার করা যায়, শুধু একটা দাগের জন্য মানে একটা পথের জন্য ব্যবহার করা যায়। তাহলে এই জায়গাটার মধ্যে যদি এখন আমরা হিসাব করি, একটু খেয়াল করো, এখন তো তোমাদের একটা কনফিউশন, ভাইয়া ভি তো আমি শিখি নাই, ভি তো আমি শিখি নাই, আমি যখন এ বি তে ব্যবহার করতে গেলাম, এ বির জন্য আপনি শিখাইলেন ডেল কিউ যেটা, ডেল ডাব্লিউ সেটা, ভালো কথা। আমি ফর্মুলা বসাইছি, ফর্মুলা বসাই আমি দেখলাম আমার এখানে ভি লাগে, বাট ভি তো আমার প্রশ্নে দেওয়া নাই, ভি তো আমার প্রশ্নে দেওয়া নাই। তো আমি ভি এর জায়গায় কি করতে পারি, ভি এর জায়গায় কি, আগে একটু বলে নেই, এ বি এই যে প্রসেসটা আছে, এ বি প্রসেসের যেই সরি এ বি, আচ্ছা আমি একটু লিখছি উল্টা, সরি ডি এ আর বিসি, সরি এ বি হবে এটা বিসি, কারণ সমষ্ণ তো আমার এইটা, রাইট? এখানে আমি এ বি ভুল লিখছি, বাট সমষ্ণ এটা, ঠিক আছে, এ বি ভুল লিখছি, এটা বিসি অ্যাকচুয়ালি, এটা বিসি বিসি বিসি, সমষ্ণ তো বিসি, এ বি তো আমি করেই আসছি এখানে, একই ব্যাখ্যা। বিসি বিসি আমার কি সমষ্ণ, রাইট? সমষ্ণের জন্য যে কথাগুলো বললাম ওই কথাগুলোই প্রযোজ্য। তাহলে আমার এটা বিসি যদি হয়, এখন খেয়াল করে দেখো বিসি এটা তো সমষ্ণ প্রক্রিয়া, এটা কোন তাপমাত্রায় সমষ্ণ, মানে সমষ্ণ মানে তাপমাত্রা সমান, কিন্তু কোন তাপমাত্রাটা ফিক্সড, মানে কোন তাপমাত্রার মানে সে ধ্রুবক থাকে, সেই তাপমাত্রার মানটা কত 3T0। তাহলে এখানে টি এর জায়গায় কি বসবে, এখানে টি এর জায়গায় কি বসাবো ভাইয়া, এখানে টি এর জায়গায় বসাবো সমান তাপমাত্রার জায়গায় বসাবো আমি 3T0, টি এর জায়গায় বসলো 3T0। এবার লন v2/v1 বসানোর কথা না আমার, এখানে v2/v1 বসানোর কথা, এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট, v2/v1 বসানোর কথা। এটাকে আমি ভি পাচ্ছি না, পাচ্ছি কাকে, পি কে, পাচ্ছি কাকে, পি কে। সমষ্ণ প্রসেসের জন্য কিন্তু আরেকটা জিনিস তোমরা শিখছো, সেটা কি, সমষ্ণ প্রসেসে কি ব্যবহার করা যায়, বয়েলের সূত্র ব্যবহার করা যায়। সমষ্ণ প্রসেসে কি ব্যবহার করা যায়, বয়েলের সূত্র ব্যবহার করা যায়। বয়েলের সূত্রটা কি ছিল ভাইয়া, P1V1 = P2V2, আদি আয়তন আদি চাপ ইকুয়াল টু শেষ আয়তন শেষ চাপ। এখান থেকে তুমি v2/v1 কে এক পাশে করো, তাহলে আরেক পাশে কি পাবা, P1/P2, আরেক পাশে কি পাবা, P1/P2। তাহলে দেখো সমষ্ণ প্রসেস, তাই বয়েলের সূত্র ব্যবহার করতে পারছি। বয়েলের সূত্রটা কি ছিল, P1V1 = P2V2, P1V1 = P2V2 থেকে v2/v1 কে আমি কি বলতে পারি, P1/P2। তাহলে আমার এখানে কি ছিল, v2/v1 ছিল না, v2/v1 কে দেখো আমি এখন পাল্টাই দিলাম, কি দিয়ে পাল্টাই দিলাম, আমি পাল্টাই দিছি P দিয়ে, P1/P2 লিখে দিলাম।
কি লিখে দিছি P1 বাই P2 লিখে দিছি। আমার লেখা উচিত ছিল V2 বাই V1, কিন্তু আমি জানি বয়লের সূত্রে V2 বাই V1 ইকুয়াল টু P1 বাই P2, রাইট? সমষ্ণ প্রসেস। তার মানে দেখো এইখানে P1 কি আদি চাপ, P2 কি শেষ চাপ। তাহলে আমি এখন কোন প্রসেস নিয়ে কাজ করতেছি? বিসি। বিসি প্রসেসের দিকে তাকাই। বিসি প্রসেসের আদি কোনটা? বি। শেষ কোনটা? সি। আদি চাপ কোনটা? বি এর চাপ, মানে 3p0। তাহলে P1 এর জায়গায়, মানে আদি চাপের জায়গায় বসাবো কত? 3p0। শেষ চাপের জায়গায় সি এর চাপ, শেষ চাপের জায়গায় কি বসাবো? শেষ চাপের জায়গায় সি এর চাপ বসাবো। সি এর চাপ কত? P0। তাহলে শেষ চাপের জায়গায় বসাবো কত? P0। শেষ চাপের জায়গায় বসাই দিলাম কত? P0। তাহলে এখানে থাকলো কি ফাইনালি ভাই? এখানে থাকলো কি? আমাদের এখানে হিসাব করে থাকবে কি 3nr T0 ln 3। ঠিক আছে, এখানে থাকবে কি ফাইনালি 3nr T0 ln 3। তাহলে ডেল কিউ বিসি অথবা ডেল ডব্লিউ বিসি এই দুটার ভ্যালু আমি পেয়ে গেছি। এখন আমি কি করব? এখন আমি একইভাবে ডেল কিউ ডিএ সমষ্ণ প্রসেস, তার মানে ডেল ডব্লিউ ডিএ, এই ক্ষেত্রেও এই ফর্মুলাটা ফেলবো। এন আর ডি এর দিকে তাকাই। ডি এ কোন তাপমাত্রায় সমষ্ণ? ডি আর এর তাপমাত্রাটা কোনটা? টি নট তাপমাত্রা। আমরা এখানে টি এর জায়গায় বসাবো কি? টি নট, রাইট? টি এর জায়গায় কি বসবে? টি নট। লাল কালারের কলমটা নিয়ে নিই। টি এর জায়গায় বসবে কি? টি নট, ফাইন। অ্যান্ড দেন লন থাকবে। লন থাকার পর এখানে কি থাকতো? এখানে থাকতো V2 বাই V1। V2 বাই V1 কে আমরা এই ফর্মুলা মোতাবেক সমষ্ণ প্রসেস যেহেতু P1 বাই P2 লিখতে পারি। অ্যান্ড P1 মানে কি আদি চাপ, P2 মানে কি শেষ চাপ। কোন প্রসেসে আসি? DA। DA এর দিকে আসি। ডি থেকে আদিকে ডি ছিল, শেষকে এ। ডি এর আয়তন কত? চাপ কত? মানে আদি চাপ কত? P0। শেষ চাপ কত? 3p0। তাহলে এখানে এই জায়গায় আসবে কি? P0 আদিটা ডিভাইড বাই শেষ, তো ডিভাইড বাই শেষ, দ্যাট মিন্স 3p0। তাহলে এখানে P0 কাটাকাটি চলে। তাহলে থাকবে কি এই জায়গাটার মধ্যে? যদি হিসাব করি থাকবে কি ভাইয়া? এখানে nr T0 ln 1/3। এখন 1/3 কে কি লেখা যায় ভাইয়া? 1/3 কে কি লেখা যায়? 3 ইনভার্স 1 লেখা যায় না? 3 ইনভার্স 1 লেখা যায়। এই যে 1/3 আছে, 1/3 কে কি লিখতে পারো? 3 ইনভার্স 1 লিখতে পারো না? 3 ইনভার্স 1 লিখতে পারো। এই যে 3 ইনভার্স 1, 3 টু দি পাওয়ার -1। লন এর ভেতরে যদি যে রাশিটা থাকে ওইটার পাওয়ার থাকে, পাওয়ারটা কি রাখা যায়? সামনে আনা যায় না? লন a টু দি পাওয়ার b থাকলে লেখা যায় কি? b ln a লেখা যায় না? তাহলে এখানে -1টারে আমি কি করতে পারি? পরবর্তী লাইনে সামনে আনতে পারি। তাহলে এখানে থাকলো কি? -nr T0 ln 3, -nr T0 ln 3। তাহলে খেয়াল করে দেখো আমি কয়টা ডেল কিউ পাইলাম? একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারোটা ডেল কিউ যদি যোগ করি তাহলে আমি তো পাবো টোটাল ডেল কিউটা, রাইট? তো টোটাল ডেল কিউটা অ্যাকচুয়ালি কি হবে? এইগুলোর যোগফল। এখন চলো লিখে ফেলি ডেল কিউ, এটা ভিন্ন কালার দিয়ে লিখি। তাহলে আমি কি করব? অ্যাকচুয়ালি ডেল কিউ এ বি যোগ ডেল কিউ সিডি যোগ ডেল কিউ বিসি যোগ ডেল কিউ ডিএ। এই সবগুলো জিনিস যদি যোগ করি, ক্যালকুলেট করো, এটা আর এটা যোগ করলে কি হয়? থাকে কিছু? এইটা আর এটা যোগ করছো, এইটা যা, এটা তো তাই, একটা মাইনাস আছে সামনে, তাহলে 0 হয়ে যায় না? যোগ করলে 0 হয়ে যায়। এই দুইটার ক্ষেত্রে খেয়াল করো, এটা 3 ভেতরে যে জিনিসটা, এখানে -1 ভেতরে সেই একই জিনিস না? একই জিনিস। তাহলে তুমি যদি এটা হিসাব করো তাহলে 3 সামথিং -1 সেই একই সামথিং, তাহলে অ্যাকচুয়ালি থাকবে কত? দুইটা ওই সামথিং, মিন্স 2nr T0 and ln 3। যারা এইটাকে অ্যান্সার হিসেবে দাগাইছো, এই যে এইটাকে, তারা কারেক্ট। এটা আমার মেথড অ্যান্সার। ডেল ডাব্লিউ ইকুয়াল টু ডেল কিউ, ডেল কিউ এর ভ্যালু আসছে 2nr T0 ln 3। যারা এটা দাগাইছো অ্যান্সার হিসেবে তারা কারেক্ট। এই পুরো ম্যাথটা বুঝছো কিনা কমেন্টে জানাও। এই পুরো ম্যাথটা বুঝছো কিনা আমাকে জানাও। এই পুরো ম্যাথটা বুঝছো কিনা কমেন্টে জানাও। এই ম্যাথটা কি 2 মিনিটে শেষ করা সম্ভব ছিল? উত্তর হচ্ছে হ্যাঁ সম্ভব ছিল, যদি তুমি ফাস্ট করো। আমি তো বলে করাইছি, তাই সময় লাগছে। এটা ফাস্ট করলে কিন্তু খুবই দ্রুত করা সম্ভব। এটা ফাস্ট করলে কিন্তু খুবই দ্রুত করা সম্ভব। এই ম্যাথটা বুঝছো কিনা? এই টাইপের ম্যাথ যদি আসতেই পারে, রাইট?
এই ম্যাথটা বুঝছো কিনা আবার একটু বলবো, সমস্যা নেই, আমি আবার রিক্যাপ করব। দেখি এই ম্যাথটা কেউ পারছিল কিনা, একজন প্রশ্ন করছে, আমি কমেন্টে স্ক্রিনশট তুলে রাখছি, দেখি কারো কারো হয়েছে কিনা, একটু দেখি কাদের কাদের হয়েছিল এই ম্যাথটা। 2nrt0 ln 3 দেখি কেউ দাগাইছে কিনা, না আবিরের হয় নাই, যারা প্রথমে দাগাইছে 2nrt0 ln 3, সাদিয়া আহমেদ মিমের হয়েছিল 2nrt0 ln 3। সাদিয়া আহমেদ মিম আমার দেখা মতে এই ম্যাথটা একমাত্র এই জায়গায় পারছে, আরেকজন কাছাকাছি গেছিল ইভান সরকার 2nrt0 ln 3। হ্যাঁ তোমারটাও হয়েছে, ইভান সরকারের হয়েছে 2nrt0 ln 3, ইভান সরকারের হয়েছে। ওই দুইজন পাইছি, প্রথম দিককার যারা কমেন্ট করছে তাদের মধ্যে দুইজন পাইছি আমি যাদের হয়েছে। ওকে ফাইন, এই পর্যন্ত পুরোটা বুঝছো? তাহলে আমরা এই ম্যাথটা একটু শর্টে রিভিউ করি, কেমন? এই ম্যাথটা শর্টে রিভিউ করি। সো আমাদের এই ম্যাথটার মধ্যে প্রথমত আমাদের দেখতে হবে এটা পি ভার্সেস টি গ্রাফ, এটার ক্ষেত্রফল নিলে কৃতকাজ বের করা হবে না। পি ভার্সেস ভি গ্রাফ হলে ক্ষেত্রফল নিতাম, বলতাম কৃতকাজ হয়ে যেত। তাহলে আমরা যেটা করতে পারি, এখানে আমরা একটা আবর্ত প্রক্রিয়া মানে সাইক্লিক প্রসেস ডেল ইউ 0 হয়, ডেল কিউ ইকুয়াল টু ডেল ডাব্লিউ হয়। ডেল ইউ 0 মানে কি? ডেল কিউ ইকুয়াল টু ডেল ডাব্লিউ, ডেল ইউ যেহেতু শূন্য, ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ সূত্র থেকে আমি ডেল কিউ বের করব প্রত্যেকটা দাগের জন্য, ডিএ, এবি, বিসি, সিডি, প্রত্যেকটা দাগের জন্য আমি ডেল কিউ বের করব। ডেল কিউ যেই মান আসবে এগুলো যোগ করব, এই যোগ করলে পুরাটার জন্য ডেল কিউ যে কথা, পুরাটার জন্য ডেল ডাব্লিউ একই কথা। তাহলে আমার টার্গেট হয়ে গেল কি? প্রত্যেকটার জন্য ডেল কিউ বের করা, এটা আমার টার্গেট হয়ে গেছে এই ম্যাথে। এটা বের করে যোগ করলেই আমার ম্যাথ শেষ। তো আমি এই ডেল কিউ বের করার জন্য যেটা করছিলাম সেটা হচ্ছে প্রথমত আমি প্রসেস দুইটা দেখছি, এবি আর সিডি। এখানে যে প্রসেস দুইটা এবি আর সিডি প্রসেস, এই যে এবি আর সিডি, তাকায় দেখো, এবি সমচাপ, সিডি সমচাপ, কারণ এই দুইটা দেখো চাপের বরাবর কি সমান্তরাল, মানে চাপের একটা ভ্যালু এক্স অক্ষের সমান্তরাল, রাইট? এক্স অক্ষের সমান্তরাল এবি আর সিডি। সো একটার চাপ ছিল 3p0, একটা ছিল p0। এগুলোর জন্য আমরা ফর্মুলা ফেলছি, ফর্মুলা কি ফেলছি? ডেল কিউ ইকুয়াল টু এনসিপি ডেল টি, ডেল কিউ ইকুয়াল টু এনসিপি ডেল টি। তাহলে এই দুইটার জন্য স্ট্রেট ফরওয়ার্ড, জাস্ট ফর্মুলা বসানো। এই দুইটার জন্য কিন্তু কোনো প্যারাই নেই, এটা কয় সেকেন্ডের ব্যাপার? 10 সেকেন্ডের ব্যাপার, জাস্ট ফর্মুলা বসাইছো। আর কিছু করছি? ফর্মুলা বসাইছি। এবং আমরা সবাই জানি না এনসিপি ডেল টি, ডেল কিউ সমচাপের বেলায় গৃহীত তাপের ফর্মুলা বসাইছি, গৃহীত বা বর্জিত তাপের ফর্মুলা বসাইছি। সমস্যা পদ্ধতিতে আমরা জানতাম ডেল ডাব্লিউ ইকুয়াল টু বাই ডাব্লিউ ইকুয়াল টু এনআরটি লন ভি2 বাই ভি1, ডাব্লিউ ইকুয়াল টু জানতাম এনআরটি লন ভি2 বাই ভি1। এখানে কয়েকটা কাজ করা হয়েছে। প্রথমত সমষ্ণ প্রসেসে ডেল ইউ 0, তাই আমি সমষ্ণ প্রসেসে যাহাই কিউ তাহাই ডাব্লিউ, আমি ডাব্লিউ এর ফর্মুলারই কিউ এর ফর্মুলা বললাম। সমস্যা আছে কোনো? সমস্যা নাই, কারণ যাহাই কিউ তাহাই ডাব্লিউ সমষ্ণ প্রসেস হয়। শুধু সমষ্ণ প্রসেস কোনটা? এই যে সমষ্ণ প্রসেস হচ্ছে আমাদের এই দুইটা, ডি এটা, এই যে তাপমাত্রা একই, বিসিটা, এই দুটো সমষ্ণ প্রসেস। তো সমষ্ণ প্রসেসের জন্য আমরা ডেল কিউ, এই সমচাপের জন্য তো বের করা শেষ, সমষ্ণের জন্য বের করতে চাইছি ডেল ডাব্লিউ রে ডেল কিউ এর ফর্মুলা বলছি, কিউ ইকুয়াল টু এনআরটি লন ভি2 বাই ভি1। এখন ভি2 বাই ভি1 এর কেন পিআই বাই পিএফ লিখলাম? কারণ আমরা জানি সমষ্ণ প্রসেস মানে কি মানবে? বয়েলের সূত্র মানবে। তো বয়েলের সূত্র লিখছি পিআই ভিআই ইকুয়াল টু পিএফ ভিএফ। আমার এখানে বসানো ছিল ভিএফ বাই ভিআই অথবা ভি2 বাই ভি1। আমি এইখান থেকে ভিএফ বাই ভিআই এক পাশে করলে আরেক পাশে কি আসে? পিআই বাই পিএফ অথবা পি1 বাই পি2। সো এখানে পিআই বাই পিএফ অথবা পি1 বাই পি2, তোমার যেটা ভালো লাগে সেটা তুমি দিবা। সো এনআরটি লন পিআই বাই পিএফ। সো এখন এই যে সমষ্ণ প্রসেসগুলো আছে না, সমষ্ণ প্রসেস কি? এইটা একটা ডিএ বিসি, এটার জন্য পিআই কোনটা? ডি এর জন্য শুরু হয়েছে ডি থেকে, এতে যাই শেষ হয়েছে, অ্যারোগুলো খেয়াল করো, ডি থেকে শুরু, এতে শেষ। ডিতে আদি চাপ পি নট, এতে আদি শেষ চাপ 3p0। তাহলে এটার জন্য পিআই হচ্ছে পি0, পিএফ হচ্ছে 3p0। এবার বিসি, বিসি এর জন্য শেষ হইছে, শুরু হইছে বিতে, শেষ হইছে সিতে। তাহলে বিসি প্রসেসটার জন্য আদি হচ্ছে 3p0, শেষ হচ্ছে আমার p0। তাহলে এখন এই ফর্মুলাটাই আমি এখন সমষ্ণগুলোর ক্ষেত্রে ফেলবো, বিসি ডিএ। খেয়াল রাখতে হবে বিসি এর জন্য সমষ্ণ তাপমাত্রা কিন্তু 3t0 ছিল, শুধু t0 না। এই যে দেখো, খেয়াল করো, গ্রাফে দেখো, বিসি এটার জন্য সমষ্ণ তাপমাত্রা কত ছিল? 3t0। এবি এটার জন্য সমষ্ণ তাপমাত্রা কিন্তু শুধু t0 ছিল। কেমন? তাহলে বিসি এর জন্য সমষ্ণ তাপমাত্রা এন আর টি বসাইতে না, টি এর জায়গায় 3t0, কারণ তাপমাত্রার মানটাই 3t0, সমষ্ণ মানটাই 3t0 লন আদি চাপ বাই শেষ চাপ। এটার জন্য তাপমাত্রার আদি মানটা ছিল, সমষ্ণ মানটা ছিল শুধু t0, রাইট? এই যে গ্রাফে দেখো, ডি এর জন্য শুধু মানটা ছিল কত? t0, সমষ্ণ মানটা। কেমন? তাই এখানে t0 বসাইছি। ওকে, তাহলে দেখো যে এখানে শুধু t0 বসাইছি।
আর এখানে কি আদি চাপ বাই শেষ চাপ বসাই, এরপরে জাস্ট কি এখানে জাস্ট আর কিছুই না লিখে রাখছি। দেন সবগুলা যোগ করলে দেখলাম কিউ এ বি সমশ্চাপগুলা যোগ করলে কাটাকাটি মানে 0 হয়ে যায় আর কি। সমষ্ণগুলা যোগ করলে এখানে 3 ইন্টু সামথিং আর এটা কি -1 ইন্টু ওই একই সামথিং, তাহলে ওইটারে কমন নিলে 3 - 1 দ্যাট মিনস 2 আর ওই জিনিসটা কমন নেওয়া জিনিসটা। তাহলে ফাইনালি আমি যা পাইছি যে পুরো প্রসেসটার জন্য সম্পূর্ণ চক্রে কিউ এর ভ্যালু আমরা জানি সম্পূর্ণ চক্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য মানে ডেল ইউ 0, এই পার্টটা 0 সম্পূর্ণ চক্রে। চাক্রিক প্রসেস যেহেতু চাক্রিক প্রসেসে ডেল ইউ 0 এটা কিন্তু কোথাও তোমার বলে দিবেন না, মনে রাখতে হবে এটা 0, তার মানে এটা পেয়ে গেছি আমরা, এটা যেটা ডাব্লিউ সেটাই। সো ডাব্লিউ ইকুয়াল টু এত। কেমন পুরো ম্যাথটা বুঝছো? রিভিউ করে দিলাম, পুরো ম্যাথটা বুঝছো? ম্যাথটা কিন্তু অত কঠিন না চিন্তা করলে। ওকে, পুরো ম্যাথটা বুঝছো? ওকে, এবার আমরা চলে যাই আমাদের এর পরের কনসেপ্টে। আমরা এখন যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে কার্যনির্বাহক বস্তু। কার্যনির্বাহক বস্তুটা কি অ্যাকচুয়ালি? আমরা এখন সিস্টেম পড়তেছি আস্তে আস্তে, তাপ ইঞ্জিনের ম্যাথ এগুলো করতেছি। কার্যনির্বাহক বস্তুটা আমাদের এই আলোচনার জন্য হিসাবের সুবিধার জন্য মানে বলার সুবিধার জন্য বোঝানোর সুবিধার জন্য আমরা যেটা করতেছি সেটা হচ্ছে এই সিস্টেমটাকে ব্যবহার করবো। এটা সবচেয়ে সরল সিস্টেম, সবচেয়ে সিম্পল সিস্টেম। কি আছে? একটা গ্যাস আছে, উপরে কি আছে? একটা পিস্টন আছে। পিস্টনটা কি হইতে পারে? নড়তে পারে, এই যে দেখতেই পাচ্ছ তোমরা নরনক্ষম। গ্যাসটা প্রসারণ হলে পিস্টন উপরে উঠে, গ্যাসটা সংকুচিত হলে পিস্টন নিচে নামে। উপরে কি আছে? একটা স্ট্রাকচার দেওয়া আছে, এই স্ট্রাকচার দিয়ে আবার সে বেরোতে পারে না। এটার কারণ আছে, কারণটা হচ্ছে এই কার্যনির্বাহক বস্তু বা সিস্টেম দিয়ে আমি একটা কাজের উদাহরণ তোমাদের দেখাবো। সেই উদাহরণটা হচ্ছে এটা। দেখো এখানে কি দেখলাম? এগুলো তুলা, জাস্ট তুলার একটা আইকন দেখাচ্ছি। যখন চাপ দেওয়া হবে তুমি চিন্তা করো, তুমি এই জায়গায় হাত রাখলে তোমার হাতের কি অবস্থা হবে? এখানে কিন্তু তাপ দিতেছি আমি, তাপ দিয়ে কি করতেছি? গ্যাস প্রসারিত হচ্ছে। গ্যাস প্রসারিত হলে কি উপরে পিস্টনটা চাপ দিবে, হাত একদম গলে শেষ হয়ে যাবে, রাইট? মানে এখানে অ্যাকচুয়ালি আমরা যে কোনো একটা জিনিসের উপরে রাগ উঠলে এই জিনিসটা এখানে রেখে দিব, সেটা চাপ দিতে পারে, রাইট? এরকম কিছু, রাইট? তোমার বন্ধু যদি কোনো তোমার সাথে খারাপ ব্যবহার করে, তোমার বন্ধুরা এখানে রেখে দিবা, চাপ দিয়ে একদম গলায় ফেলবে, রাইট? এত চাপ এখানে পসিবল। সো এই জায়গায় অ্যাকচুয়ালি কি করা হয়? অ্যাকচুয়ালি যে তুলা, পাট এই জাতীয় জিনিস যেগুলোকে অনেক চাপ দেওয়া প্রয়োজন, চাপ দিয়ে, যেমন তুলা তুমি ফার্মেসি থেকে কিনে দেখো কি অনেক চাপ থাকে, যেখানে অনেক চাপ দেওয়া প্রয়োজন সেই জিনিসগুলো এই জায়গায় রাখা হয়। সেই জিনিসগুলো এখানে রাখলে এই পিস্টনটা কি করবে? তাকে চাপ দিয়ে একটা শেপে আনবে। তাহলে তাপ ইঞ্জিন এটাই একটা বেসিক স্ট্রাকচার, যে এখানে আমি হিট দিব, ও প্রসারিত হবে, উপরে কিছু রাখলে তারে চাপ দিতে সক্ষম সে। এই চাপটা আমি হাত দিয়ে দিতে পারতাম না, এটা অনেক বেশি চাপ, এটা কি অনেক বেশি পরিমাণের একটা চাপ। এখন কথা হচ্ছে আমি তো এই জিনিসটা দিয়ে একটা তুলারেই চাপ দিতে চাই না, আমি চাই যে অনেকগুলো তুলারে চাপ দিতে, ঠিক আছে? অনেকগুলো তুলাকে আমার চাপ দেওয়ার ধরো ইচ্ছা। কেন? কারণ আমাদের তো প্রোডাকশন করতে চাইলে একটা তুলাই তো বিক্রি করবো না আমি সারাদিন ধরে, আমি অনেকগুলো তুলা বিক্রি করবো। সো আমার অনেকগুলো তুলাকে চাপ দিতে হবে। সো আমি কি করবো? একটা তুলারে চাপ দেওয়া হয়েছে, ওই তুলাটারে বাইরে বের করবো, দেন নতুন সেট তুলা দিব, ওইগুলোর আবার সে চাপ দিবে। এখন কথা হচ্ছে একবার চাপ দিল ভালো কথা, এরপরে তুমি কি বাইরে করাটা হাত দিয়ে টাইনে বের করতে পারবা? অনেক চাপ, কিন্তু এটা সোজা কথা না, অনেক চাপ। এখানে তাপ দিয়ে প্রচুর ফুলে আছে গ্যাসটা, অনেক চাপ, এটা কিন্তু তুমি সহজে টান দিয়ে বের করতে পারবা না, রাইট? তখন তোমার কি করতে হবে? তখন কি তুমি এটাতে চাপ দিয়ে নামাবা? ওইটাও কিন্তু পসিবল না। তুমি যদি চাপ দিয়ে নামাইতেই পারতা, তাহলে তুমি চাপ দিয়ে ওইটারে তুলাই, ওই চাপটা তুলার উপরেই দিতে পারতা সরাসরি, মেশিনের চাপ না দিয়ে ওইটা তুলার উপরেই দিতে পারতা। এটা হিউজ পরিমাণের চাপ দেওয়া দরকার, তাই না? সো তাহলে তুমি কি করতে পারো? তুমি করতে পারো এই জিনিসটা এরপরে ঠান্ডা করো। তুমি যেমন গরম করে চাপটা দিছিলা, ঠান্ডা করো। ঠান্ডা করলে সে সংকুচিত হবে। সংকুচিত করলে কি এই পিস্টনটা নিচে নেমে আসবে আস্তে আস্তে। ঠান্ডা করলে এই পিস্টনটা কি নিচে নেমে আসবে। নিচে নেমে আসলে তুমি এখান থেকে এই তুলাটা বের করতে পারবা, নতুন তুলা দিতে পারবা। অর্থাৎ তাপ দিয়ে আমি কাজ আদায় করলাম, চাপ দেওয়াইলাম, এটাই তো আমার টার্গেট ছিল, কাজ আদায় করলাম। এন্ড ঠান্ডা করে এর থেকে তাপ সরাই নিয়ে, একে ঠান্ডা করছি মানে কি এর থেকে তাপ সরাই নিছি, তাপ সরাই নিয়ে আমি যন্ত্রটাকে আবার পূর্বের অবস্থায় মানে রিলোড করলাম। গুলি মারার সময় রিলোড করতে হয় না, এটা হচ্ছে যন্ত্রটারে রিলোড করলাম আবার ঠান্ডা করে, যেন আমি আবার ওইটাকে ব্যবহার করতে পারি তাপ দিয়ে। কেমন? তার মানে আমার কি একটা পর্যায়ে তাপ দিতে হচ্ছে, একটা পর্যায়ে কি আবার ঠান্ডা করতে হচ্ছে, রাইট? সো এই জিনিসটা কি ডায়াগ্রাম আকারে, এই সিস্টেমটাকে আমরা এইরকম একটা গোল্লা আকারে চিন্তা করব। এটা হচ্ছে আমার এই জিনিসটাই, এটা ডায়াগ্রাম আকারে, ঠিক আছে? আমরা একটা মূলনীতি আঁকবো, তো তাই ডায়াগ্রাম আকারে নিয়ে আসছি। এই জিনিসটাই এটা সিস্টেম, এই গ্যাসটাই হচ্ছে সিস্টেম। সো আমরা কি করছি? তাপ উৎস মানে একটা গরম করছি, একটা কিছু দিয়ে গরম করছি, কার কাছে লাগায় গরম করছি, এই জিনিসটাকে আমরা ধরে নিই কি তাপ উৎস।
তাপ উৎসের তাপমাত্রাটা ধরে নিই T1, এটা অনেক উচ্চ তাপমাত্রা, আমরা ধরে নিই বাস্তবে এটা কি বেশি অনেক উচ্চ তাপমাত্রা, কারণ সে কি অনেক উচ্চ তাপমাত্রা না হলে সে তো তাপ দিতে পারবে না। সো একটা উচ্চ তাপমাত্রার জিনিসের সাথে কার্যনির্বাহক বস্তুটাকে যখন আমি লাগাইলাম তখন কি এই উচ্চ তাপমাত্রার বস্তুটা এই সিস্টেমটাকে কি করছে, তাপ দিছে। তার মানে ও কি তাপ গ্রহণ করছে, তাপ গ্রহণ করেই তো সে প্রসারিতটা হয়েছিল, চাপটা দিছিল। তাহলে সিস্টেম যে পরিমাণের তাপ গ্রহণ করে কার থেকে, তাপ উৎস থেকে, সেই পরিমাণটাকে আমরা Q1 চলক দিয়ে প্রকাশ করি। Q1 ইজ ইকুয়াল টু কি, তাপ ইঞ্জিনে সিস্টেমের গৃহীত তাপ। তাপ ইঞ্জিনে সিস্টেমের গৃহীত তাপ, এটা কোন তাপমাত্রার তাপ উৎস থেকে তাপ গ্রহণ করে, T1 তাপমাত্রার তাপ উৎস থেকে। দেন আসি আমি এই সিস্টেমটা তাপ আবার বর্জন করবে না, আবার আগের অবস্থায় নিতে চাইলে, এই যে সংকুচিত করে তুলাটা বের করে নতুন তুলা দিতে চাইলে, সো আমি কি করছি, এটাকে তাপ গ্রাহক একটা ঠান্ডা তাপমাত্রা জিনিসের সাথে যখন লাগাবো তখন কি সে তাপ ছেড়ে দিবে, এন্ড যেই তাপটা ছেড়ে দিবে সেটাকে আমরা বলবো কি Q2, সেটাকে আমরা বলবো কি Q2। Q2 কে আমার বর্জিত তাপ, Q2 আমার বর্জিত তাপ। কাকে সে বর্জন, কার কাছে সে বর্জন করে, তাপ গ্রাহকের কাছে। তাপ গ্রাহক তাপ গ্রহণ করে নেয়, সিস্টেম তাপ ছেড়ে দেয়। তাহলে Q1 সিস্টেমের জন্য গৃহীত তাপ, Q2 সিস্টেমের জন্য বর্জিত তাপ, এভাবে মনে রাখবা, ঠিক আছে। W কি, এই যে কাজটা করলো না, তুলারে চাপ দেওয়ার কাজটা, এই কাজটা করলো না, এই কৃত কাজটা, এখানেও তো কিছু পরিমাণ কি শক্তির একটা অংশ ব্যয় হয়েছে। এই যে Q1 শক্তি রূপেই তো দিছো তাকে, তাপ মানে কি শক্তি রূপে দিছো, এন্ড এইটার একটা অংশ W মানে চাপ দেওয়াতে ব্যয় হয়েছে, ঠিক আছে। বাকি অংশটা আবার কি, আবার Q2 নিয়ে গেছে, রাইট। Q2 আবার নিয়ে গেছে, যন্ত্রটা আবার আগের অবস্থায় নিয়ে আসছে। তাহলে এই যে ডায়াগ্রামে, এই ডায়াগ্রামের কথা যদি তুমি চিন্তা করো, Q1 গৃহীত তাপ, Q2 বর্জিত তাপ, W সিস্টেম দ্বারা কৃত কাজ। W কি, সিস্টেমটা যে কাজটা করছে, উপরে যে তুলা চাপ দেওয়া বা যে কোনো একটা কাজ করছে। এখন এই সিস্টেমটার জন্য ঢুকছে কি কি, Q1, বের হইছে কি কি এটার মধ্যে থেকে, W আর Q2। আমরা জানি শক্তি নিত্যতা সূত্র অনুসারে কোন সিস্টেমে শক্তি তৈরি হবে না, কোন সিস্টেমে শক্তি ধ্বংস হবে না, যেই পরিমাণেরই ঢুকবে সেই পরিমাণেরই বের হবে। যদি কম বের হইতো, ঢুকছে বেশি বের হইছে কম, তাহলে আমি বলবো কি শক্তি ধ্বংস হয়ে গেছে। যদি ঢুকছে অল্প বের হইছে বেশি, তাহলে আমি বলবো কি শক্তি সৃষ্টি হয়েছে। দুইটার একটাও সম্ভব না। তার মানে কি, যেই পরিমাণে ঢুকবে সেই পরিমাণেরই বের হইতে হবে। আর শক্তি নিত্যতা সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি এই জায়গাটার মধ্যে, বলে রাখি এটা কিন্তু মূলনীতি, এটা মুখস্থ রাখো, ঠিক আছে। তাপ ইঞ্জিনের মূলনীতি আসলে এটা, এই ডায়াগ্রামটা আঁকবা, কেমন। সো যাই হোক, আমরা সূত্রে আসি। তাহলে শক্তি নিত্যতা সূত্র অনুসারে যেটাই ঢুকবে সেটাই বের হবে। ঢুকছে Q1, বের হইছে W আর Q2, তাহলে Q1 ইকুয়াল টু Q2 প্লাস W হইতে হবে। Q1 যদি Q2 আর W এর যোগফলের চেয়ে বেশি হতো তাহলে কি বুঝাইতো জানো, তাহলে বুঝাইতো শক্তি ধ্বংস হইছে, কারণ ঢুকছে বেশি বের হইছে কম। যদি Q1 কম হইতো, Q2 আর W বেশি হইতো, তাহলে কি বুঝাইতো জানো, তাহলে বুঝাইতো শক্তি কি হইছে, সৃষ্টি হইছে। ঢুকছে 100 জুল, বের হইছে 1000 জুল, তার মানে কি বেশি বের হইছে। আর বেশি বের হওয়া মানে কি বুঝায়, বেশি বের হওয়া মানে বোঝায় শক্তি সৃষ্টি হইছে। দুইটার একটাও সম্ভব না শক্তি নিত্যতা সূত্র অনুসারে। শক্তি সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না, এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা যায়। তাহলে Q1 ইকুয়াল টু কি, Q2 প্লাস W। তাহলে কৃতকাজের ফর্মুলা যদি তোমাকে জানা যায়, তুমি কি বলবা, W ইকুয়াল টু কি, Q1 মাইনাস Q2। এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এই ফর্মুলাটা একটু লিখে রাখো সবাই, যারা যারা ক্লাসে আসো এই ফর্মুলাটা অবশ্যই একটু লিখে রাখো, W ইকুয়াল টু Q1 মাইনাস Q2। এটা গেল একটা ফর্মুলা। এরপরে আসি, তুমি এই যে কাজটা করতেছো, এই কাজটা করার জন্য কর্মদক্ষতা 9-10 এ পড়ে আসছো। কর্মদক্ষতা ইকুয়াল টু কি ছিল, আউটপুট এনার্জি বাই ইনপুট এনার্জি। আউটপুট বাই কি, ইনপুট। এখন আউটপুট শুধু বাইরে, এখানে আউটপুট কয়টা, Q2 ও বাইরে হইছে আউটপুট, W ও বের হইছে আউটপুট। সকল আউটপুটই কিন্তু কি না, ইফেক্টিভ আউটপুট না, মানে কার্যকর আউটপুট না। আমাদের ইটা এর ফর্মুলায় বেসিক্যালি লবে আউটপুট দিলে ভুল হবে, লবে দিতে হবে ইফেক্টিভ আউটপুট। আমার এখানে Q2 আউটপুট, W আউটপুট, কিন্তু আমি কোনটা চাই, আমি কি Q2 চাই, আমি কি এই সিস্টেমটা চালাচ্ছি তাপ গ্রাহককে গরম করব, তাই তাপ গ্রাহককে গরম করা আমার উদ্দেশ্য, আমার তো এটা উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য উপরে কিছু একটা কাজ করা, রাইট, তুলাকে সংকুচিত করা বা এরকম কিছু করা। তাহলে আমার অ্যাকচুয়ালি টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে এইটা, আমার টার্গেট হচ্ছে কি এইটা। তাহলে এখানে আউটপুট দুইটা, এটা কার্যকর আউটপুট ইফেক্টিভ আউটপুট, এটা হচ্ছে ইনইফেক্টিভ আউটপুট অকার্যকর আউটপুট। যেমন লাইটের ক্ষেত্রে, লাইট তাপও দেয় আলোও দেয়, কিন্তু কোনটা চাই লাইট থেকে, আমরা তাপ চাই লাইট থেকে নাকি আলো চাই, লাইট থেকে আমরা আলো চাই। লাইট রূপান্তর করতেছে কিন্তু দুইটা জিনিসই, তড়িৎ শক্তিকে আলোক শক্তি আর তাপ শক্তি, কিন্তু আমরা চাই কোনটা, চাই হচ্ছে আলো। তাহলে আলোটা হচ্ছে ইফেক্টিভ আউটপুট, আর তাপ যেটা দিচ্ছে লাইট সেটা কি আমার ইনইফেক্টিভ আউটপুট, কেমন। তাই খেয়াল রাখতে হবে তোমাদের অবশ্যই যে যখন কর্মদক্ষতার হিসাব করবা, কর্মদক্ষতার সময় কিন্তু তুমি আউটপুট বা ইনপুট দিবা না, বরং ইফেক্টিভ আউটপুট, যেমন আমাদের এখানে W হচ্ছে ইফেক্টিভ আউটপুট, Q2 না,
Q2 আমার টার্গেটের কিছু না, Q2 কম হইলে আমার জন্য ভালো, Q2 বেশি হইলে আমার জন্য কিছুই যায় আসে না, রাইট, মানে লস হয় বরং। সো W ডিভাইডেড বাই কি, যেটা তুমি খরচ করতেছো, তুমি কোনটার জন্য বিল পে করতেছো, তুমি এখানে তাপ নতুন করে তৈরি করার জন্য বিল পে করতেছো, দ্যাট মিন্স তুমি যেটা দিচ্ছ Q1 দিচ্ছ না তাকে, যে এই Q1 এটা, তাহলে ইনপুট হিসেবে সবটাই আসবে যেই শক্তিটা তুমি দিচ্ছ Q1, আর আউটপুট হিসেবে আসবে শুধু কি W। তাহলে ইটা এর ফর্মুলা কি, ইটা ইকুয়াল টু W বাই Q1, কর্মদক্ষতার ফর্মুলা 9-10 এর ফর্মুলা, কিন্তু এটা কিন্তু এইচএস এর ফর্মুলা, এটা 9-10 এর ফর্মুলা, ঠিক আছে, 9-10 এর ফর্মুলাটাই বসাইলাম আমি, জাস্ট আউটপুট নিছি ইফেক্টিভটা আর ডিভাইড বাই দিছি কি ইনপুটটা। সো আমরা তাহলে ফর্মুলাকে লিখতে পারি ইটা ইকুয়াল টু W বাই Q1, আবার W এর ফর্মুলা মাত্র শিখছি Q1 মাইনাস Q2, W এর জায়গায় Q1 মাইনাস Q2 যদি লিখো, এই জায়গায় Q1 মাইনাস Q2 লিখলে Q1 বাই Q1 মাইনাস Q2 বাই Q1 আসে, তার মানে 1 মাইনাস Q2 বাই Q1, জাস্ট W এর জায়গায় এটা বসাই দিলেই এটা পেয়ে যাবে, কিন্তু W এর জায়গায় এটা বসাই দিলেই এটা পেয়ে যাবে। তাহলে আমরা ফর্মুলা আকারে মনে রাখবো এটা এর ফর্মুলা দুইটা, এটা ইকুয়াল টু W বাই Q1 একটা, এটা ইকুয়াল টু 1 মাইনাস Q2 বাই Q1 একটা। অর্থাৎ তুমি যদি কৃত কাজ জানো সিস্টেমের অথবা আর গৃহীত তাপ জানো, তাইলেও তুমি কর্মদক্ষতা বের করতে পারবা, আবার তুমি গৃহীত তাপ আর বর্জিত তাপ দুইটা জানলেও কর্মদক্ষতা বের করতে পারবা। সো এই জায়গাটা থেকে তোমাদের একটা জিনিস একটু বলে রাখি ভাইয়া, সেটা হচ্ছে ইটা এর ভ্যালু অলওয়েজ 1 এর কম হবে, 1 এর সমান সে হইতে পারবে না। তুমি বলো ইটার ভ্যালু কখন 1 হইতে পারতো, ইটার ভ্যালু কখন 1 হইতে পারতো, এটা যদি 1 হইতে হয় তাহলে অ্যাকচুয়ালি কি হইতে হবে, এটা 1 হইলে এটা যদি 1 হয় তাহলে W ইকুয়াল টু কি হবে, এটা 1 ধরো সাপোজ, কথা এটা 1 হইলে W ইকুয়াল টু কত, W ইকুয়াল টু Q1 না, W ইকুয়াল টু Q1 না। এই ফর্মুলার দিকে আসো এবার, Q1 আর W সমান হইলে Q2 কত হইতে হয়, 0 হইতে হয় না, Q2 যদি 0 না হয় তাহলে Q1 আর W জীবনে সমান হইতে পারবে না। Q2 0 হওয়া মানে কি, তুমি এই যন্ত্রে কোনো তাপ গ্রাহকই ব্যবহার করো নাই, আর এটা ইম্পসিবল, মানে তুমি যন্ত্রটারে আর পূর্বের অবস্থায় আনতে পারবে না, তুমি যন্ত্রটাকে কি করতে পারবে না, পূর্বের অবস্থায় আনতে পারবে না। তার মানে তুমি যাই তাপ দিচ্ছ তাই কাজ করতেছো, কিন্তু পূর্বের অবস্থায় না আনলে তুমি পুনরায় আর কাজ করতে তার মধ্যে পারবে না। তাই তোমার অবশ্যই এটাও লাগবে, অবশ্যই তোমার কি এটাও লাগবে, নাহলে দেখা যাবে এটা সব সময় চাপ খেয়ে আছে, তুমি এটাতে নামাই আবার যে কাজ করবো, ওই সাইকেল চালাবো, ওই সাইকেলটা তুমি আর রান করতে পারবা না। তাহলে বুঝা গেল Q2 কখনো 0 হইতে পারে না, Q2 নন জিরো, Q2 যদি 0 না হয় তাহলে W কখনো Q1 এর সমান হইতে পারে না, W Q1 এর সমান হইতে পারে না, দ্যাট মিন্স ইটা কখনো 1 এর সমান হইতে পারে না, ইটা কখনো কি হইতে পারে না, 1 এর সমান হইতে পারে না। ইটা তার মানে অবশ্যই কি 1 এর চেয়ে ছোট, ইটা তার মানে অবশ্যই কি 1 এর চেয়ে ছোট। কেমন? তাহলে এই যে জিনিসগুলো ভাইয়া পড়লাম, এই জিনিসগুলো কিন্তু তোমরা সবাই একটু লিখে ফেলো, তারপর আমরা ম্যাথ প্রবলেমে চলে যাব। এই জিনিসগুলো লিখে ফেলো, এই জিনিসগুলো লেখা হইলে আমরা ভাইয়া ম্যাথ প্রবলেমে চলে যাব। আরো তো ভাইয়া 1.5 ঘন্টা হয়নি এখন, আর কিছুক্ষণ পড়ি আমরা। এই জিনিসটা ভাইয়া লিখে ফেলো, লেখা হইলে আমরা ম্যাথ প্রবলেমে চলে যাব। এই সূত্রগুলো লিখে ফেলো, লিখে ফেলে আমরা ম্যাথ প্রবলেমে চলে যাব। এই অধ্যায় শেষ হবে কবে? এই অধ্যায় শেষ হইতে আর 2টা ক্লাস লাগবে হোপফুলি। ওকে, রিদিতা গুহর তুলে ফেলছে, সাবিল তুলে ফেলছে, জামাল তুলে ফেলছে, ফাইরোজ পারভিন বলছে 12টা পর্যন্ত ক্লাস করেন, আমি 12টা পর্যন্ত করাইতে পারবো, তোমরা যদি করতে পারো আমার কোনো সমস্যা নাই। আনিতা সাহা বলছে লিখছি, মহিউদ্দিন নাহিদ লিখছি, সাদিয়া আহমেদ মিম, ডান। ওকে ফাইন, তাহলে এই প্রবলেমটা যদি হয়ে যায় তাহলে আমরা একটা প্রথমে বেসিক বা ছোটখাটো প্রবলেম করি, তারপরে বড় প্রবলেমের দিকে যাব। 2টা প্রবলেম করব, ঠিক আছে, বেশি করবো না, 2টা প্রবলেম, এটা আর আরেকটা, ঠিক আছে। কোন তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা 70%, ইঞ্জিনটি যদি তাপগ্রাহকে 6000 জুল তাপ বর্জন করে তবে ইঞ্জিনটি দ্বারা কৃত কাজ কত? কি দেওয়া আছে? প্রশ্নটা তুলো আমার সাথে সাথে, তোমরা শর্টকাটে তুলবা। এটা দেওয়া আছে কত? 70%, 70% মানে কত? 0.7।
ইঞ্জিনে যদি তাপ গ্রাহকে 6000 জুল তাপ বর্জন করে, আমরা জানি বর্জিত তাপ এটা কি দিয়ে প্রকাশ করা যায়, Q2 দেওয়া আছে 6000 জুল। একটা জিনিস ভাই একটু বলে রাখি, আমরা যে তাপ ইঞ্জিনের ফর্মুলা পড়ছি আমরা নরমালি কি জানি, গৃহীত তাপ মানে পজিটিভ, বর্জিত তাপ মানে নেগেটিভ। তাপ ইঞ্জিনের ম্যাথগুলো যখন করব তখন গৃহীত বর্জিত যাই হোক না কেন শুধু ভ্যালু ইউজ করবা, Q2 শুধু ভ্যালু ইউজ করবা, ওই ক্ষেত্রে প্লাস মাইনাস আনবা না, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বেসিক। তবে ইঞ্জিনটি দ্বারা কৃত কাজ কত, দ্যাট মিন্স W জানতে চাইছে, ঠিক আছে। সো আমি এখানে Q2 পাচ্ছি, W বের করতে হবে। সো আমরা প্রথমে W এর ফর্মুলা যদি লিখতে চাই, W এর ফর্মুলা হচ্ছে কি আমরা জানি, W এর ফর্মুলা হচ্ছে Q1 - Q2। আমার W যদি কাজে লাগে তাহলে আমি W টাকে টার্গেট করতেছি, W টার্গেট করলে আমার Q2 লাগবে, Q1 লাগবে। তো Q2 আর Q1 এই দুটো জিনিস লাগবে। কারণ Q2 তো জানি আমি, দেওয়া আছে, ভালো কথা। Q1 আমি জানি না, সো আমি ফর্মুলা যদি লিখি এটা এর ফর্মুলা, কারণ এটা দেওয়া আছে 1 - Q2 / Q1 লিখতে পারি আমি। দেন Q2 এর জায়গায় আমি ভ্যালু বসাইতে পারি, Q2 এর ভ্যালু আমি বসাইতে পারি কত, 6000 দেওয়া আছে আমার। এটা এর ভ্যালু আমি বসাইতে পারি কত, 0.7। তাহলে এখন যদি হিসাব করি তাহলে Q2 / Q1 = 1 - 0.7, দ্যাট মিন্স 0.3 আসবে। তাহলে সহজ কথায় Q1 0.7 যদি আমি এটা হিসাব করি আলাদা করে, তাহলে আমার এই জায়গাটার মধ্যে Q1 আসবে 20000। একটু মিলাই দেখো মিলছে কিনা, একটু মিলাই দেখো মিলছে কিনা। Q1 আমার চলে আসবে 20000, একটু মিলাই দেখো, 0.3 হবে, 0.3 অ্যান্ড Q1 / 6000 / 0.3, 6000 / 0.3, দ্যাট মিন্স আমার হচ্ছে 20000, ঠিক আছে। ওকে, তাহলে এটা যদি চলে যায় তাহলে এখানে কত, 20000 বিয়োগ কত, বিয়োগ হচ্ছে 6000, এটা আসবে কত, 14000। তাহলে এটা হচ্ছে আমার এই ম্যাথের অ্যান্সার। এটা একটা সহজ ম্যাথ করলাম, একটু কঠিন ম্যাথ করব। এবার একটু কঠিন ম্যাথ করব। তো এই ম্যাথটা একটা সহজ ম্যাথ করলাম, এবার একটু কঠিন ম্যাথ করব। এই ম্যাথটা করেই আমাদের শেষ, এটা কঠিন ম্যাথ করব, এই ম্যাথটা করেই আমাদের শেষ। এই ম্যাথটা করেই আমাদের শেষ, এখন একটা কঠিন ম্যাথ করব। এই ম্যাথটা আমাদের আজকের ক্লাসের লাস্ট ম্যাথ, এই ম্যাথটা আমাদের আজকের ক্লাসের লাস্ট ম্যাথ। এটা একটু কঠিন, সবাই একটু মাথাটা ঠান্ডা করো, মনোযোগ দাও। এই ম্যাথটা ভালো করে বুঝতে হবে, এই ম্যাথটা ভালো করে বুঝতে হবে। এই ম্যাথটা বুঝলে জীবনে অনেক কিছুই করতে পারবা। এই ম্যাথটা একটু ভালো করে বুঝতে হবে, এই ম্যাথটা বুঝতে পারলে জীবনে অনেক কিছুই করতে পারবা। কেন, কারণ এই ম্যাথটা তোমার মাথাটাকে অনেক নাচাবে। সো তোমরা একটু দ্রুত ভালো করে মনোযোগ দাও, এই ম্যাথটাই আমাদের আজকের ক্লাসের লাস্ট ম্যাথ। রেডি? সবাই রেডি এই ম্যাথটা করার জন্য? রেডি কিনা? এই ম্যাথটা করার আগে আমি একটু কমিটমেন্ট নিয়ে নিই, তোমরা রেডি কিনা? এটাই লাস্ট ম্যাথ আমার, এইটা করাই শেষ। রেডি সবাই? রায়া রেডি? দেখি কাদের কাদের সাহস আছে। পিজন পল সূর্য বসো, ওকে ভাইয়া। আশা বসো ছুটি দেন? হ্যাঁ ছুটি দিয়ে দিব, এই ম্যাথটা শেষেই আমি ছুটি দিয়ে দিব, কোনো প্রবলেম নাই। ওকে, সবাই কি রেডি এই ম্যাথটা করার জন্য? লাস্ট ম্যাথ। পুষ্প রেডি? ওকে ফাইন। সবাই একটু মানসিক শক্তি নিয়ে এই ম্যাথটার জন্য রেডি হও। রায়ান রেডি? লাস্ট ম্যাথ। সে বলেন একটা কথা যে সব ভালো তার শেষ ভালো যার, সো এটা লাস্ট সেই ম্যাথটা আর কি। ওকে রেডি সবাই? ওকে সবাই মোটামুটি রেডি। ওকে, গুহ রেডি, সুরভি রেডি, প্রিয়সী রেডি, জান্নাত আরিফা রেডি, সাব্বির রহমান রেডি, আবু রাফিন রেডি। ওকে লেটস স্টার্ট। ওকে শুরু করি, চলো তাহলে আমরা এই ম্যাথটা প্রবলেমটা স্টার্ট করি। আমাদের এই ম্যাথটার মধ্যে অ্যাকচুয়ালি কি বের করতে বলছে? কর্মদক্ষতা বের করতে বলছে, রাইট? এই ম্যাথটাতে বেশ কিছু বেসিক ক্লিয়ার হবে, ঠিক আছে? এর জন্য এই ম্যাথটা ভালো করে মনোযোগ দাও, ঠিক আছে? এই ম্যাথটাতে আমাদের বেসিক্যালি কি বের করতে বলছে? কর্মদক্ষতা বের করতে বলছে। ইঞ্জিনটার কি কি দেওয়া আছে? এন মোল আদর্শ গ্যাস দেওয়া আছে, গামা এর ভ্যালু দেওয়া আছে, আয়তাকার চক্র ABCD এ সম্পন্ন করে, P ভার্সেস V গ্রাফ দেওয়া আছে। এই চক্র দ্বারা চালিত তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা ইটা এর ভ্যালু তোমার কাছে বের করতে বলছে। এখন ইটা এর ফর্মুলা আমরা জানি 1 - Q2 / Q1, যেখানে Q2 ইন্ডিকেট করে বর্জিত তাপ, Q1 ইন্ডিকেট করে গৃহীত তাপ। দ্যাট মিন্স Q2 আমার
বর্জিত তাপ, Q1 আমার গৃহীত তাপ। আমি যদি কোনোভাবে Q1 আর Q2 বের করতে পারি তাহলে অ্যাকচুয়ালি আমার ম্যাথ শেষ, তাই তো? টার্গেট হচ্ছে আমার এটা বের করা, এটা বের করার জন্য Q2 লাগবে, Q1 লাগবে, Q2 আর Q1 কোনোভাবে বের করতে পারলে আমার ম্যাথ শেষ। সো Q2 আর Q1 কিভাবে বের করা যায়? P ভার্সেস V গ্রাফ দেওয়া আছে, আবার তাপমাত্রাও দেওয়া আছে। A বিন্দুতে তাপমাত্রা T0, B বিন্দুতে তাপমাত্রা TB, C বিন্দুতে তাপমাত্রা TC, D বিন্দুতে তাপমাত্রা TD। ওকে, তাহলে এই ম্যাথটা যদি আমি করতে যাই অ্যাকচুয়ালি আমার প্রথমে জানিয়ে নিতে হবে সেটা হচ্ছে যে আমাদের যেই প্রসেসগুলো আছে এ বি বি সি সি ডি ডি এ, এই প্রসেসগুলোর মধ্যে কোন কোন জায়গায় তাপ গ্রহণ হয়, কোন কোন জায়গায় তাপ বর্জন হয়, এই জায়গায় একটা থাম রুলের মতন তোমরা জিনিস চিন্তা করতে পারো। এই জায়গায় একটা থাম রুলের মতন জিনিস চিন্তা করতে পারো, খেয়াল করো। আমরা ফর্মুলা জানি কি? ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ না? সবগুলা প্রসেসের জন্য, এই দাগটার জন্য, এবি এর জন্য, বিসি এর জন্য, সবগুলোর জন্যই তো আলাদা আলাদাভাবে এই সূত্রটা ব্যবহার করা যাবে। এবি এর জন্য এটা ব্যবহার করা যাবে, বিসি এর জন্য এটা যাবে, সিডি এর জন্য যাবে, সবগুলোর জন্য যাবে। গৃহীত তাপ মানে কি? ডেল কিউ প্লাস আসবে। বর্জিত তাপ মানে কি? ডেল কিউ মাইনাস আসবে। প্রথমে দেখি ডেল কিউ প্লাস আসতে পারে কিসের কিসের কারণে? ডেল কিউ প্লাস আসতে পারে কিসের কিসের কারণে? যদি ডেল ইউ প্লাস হয়, ডেল ডাব্লিউ প্লাস হয়, তাহলে আমার কি ডেল কিউ অবশ্যই প্লাস আসা উচিত। অবশ্যই কি আসা উচিত? প্লাস আসা উচিত, তাই না? এখন এই জায়গাটার মধ্যে খেয়াল করো, এবি যে প্রক্রিয়াটা, এই যে এবি যেটা দাগাইলাম ভাইয়া, এবি, এটা চিন্তা করো। এবি প্রসেসের জন্য আমরা 1/1 সিদ্ধান্ত নিব। এবি প্রক্রিয়ায় ডেল কিউ প্লাস আসবে না মাইনাস আসবে জানতে চাই। এবি প্রসেসের কি প্রসেস? এটা সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন প্রক্রিয়ায় ভাইয়া ডেল ডাব্লিউ কি হয়? শূন্য হয় না? সম আয়তন প্রক্রিয়া মনে করে দেখো, ডেল ডাব্লিউ ইকুয়াল টু পি ডেল ভি, ডেল ভি এর ভ্যালু 0, তাহলে ডেল ডাব্লিউ কত? 0। সম আয়তন মানে এবি প্রসেসের জন্য ডেল ডাব্লিউ 0। সম আয়তন প্রক্রিয়ায় যদি চাপ বৃদ্ধি পায়, চাপ বৃদ্ধি পাওয়ার কারণ কি? সম আয়তন প্রসেসে চাপ বৃদ্ধি পাওয়ার কারণ কি? আমরা যদি দেখি তো টি আর পি পরস্পর সমানুপাতিক সম্পর্কে সম্পর্কিত না? চাপ যদি বাড়ে তাহলে অবশ্যই তাপমাত্রা বাড়ার কারণেই চাপ বাড়ছে। আয়তন তো আমার ধ্রুবক, আয়তন ধ্রুবক। এটা কার সূত্র লিখছি ভাইয়া বলো তো? এই যে এই সূত্রটা যে লিখলাম ভাইয়া, এই সূত্রটা লিখলাম যে, এটা কার সূত্র? একটু দেখি তো কারা কারা বলতে পারো এই সূত্রটা কার সূত্র? এটা আদর্শ গ্যাস চ্যাপ্টারে পড়া, না পারলেও কোনো সমস্যা নেই, কারণ আদর্শ গ্যাস হয়তো এখনো পড়ো নাই। আদর্শ গ্যাস চ্যাপ্টারে পড়া, পি সমানুপাতিক টি। এটা কার সূত্র ছিল? এটা কার সূত্র ছিল? এটা আমাদের গে-লুসাকের সূত্র, গে-লুসাকের সূত্র, ঠিক আছে? সো পি সমানুপাতিক টি যখন আয়তন ধ্রুবক, দ্যাট মিন্স এইখান থেকে এই জায়গায় সে যখন যাচ্ছে আয়তন ধ্রুবক, পি সমানুপাতিক টি, আমি দেখতেছি পি এর ভ্যালু বাড়ছে, পি এর ভ্যালু বাড়া, দ্যাট মিন্স টি এর ভ্যালু বাড়ার কারণেই পি এর ভ্যালু বাড়ছে। একটা না বাড়লে আরেকটা বাড়বে না। তার মানে সহজ কথায় ডেল ইউ প্লাস টি এর ভ্যালু বাড়া মানে কি? ডেল ইউ প্লাস। ডেল ইউ প্লাস মানে কি? ডেল কিউ অবশ্যই প্লাস। তাহলে এবি প্রসেসটা কোন জায়গায় আসবে? গৃহীত তাপে না বর্জিত তাপে? এবি প্রসেসটা কোন জায়গায় আসবে ভাইয়া? এবি প্রসেসটা আমার গৃহীত তাপে আসবে না বর্জিত তাপে আসবে? উত্তর হচ্ছে এবি প্রসেসটা আমার গৃহীত তাপে আসবে। এবি প্রক্রিয়ায় ডেল কিউ প্লাস আসবে, দ্যাট মিন্স এটা গৃহীত তাপে আসবে, ঠিক আছে? এবার আমি আসি, এবি প্রসেস গেল, বিসি প্রসেসের দিকে। এই যে বিসি প্রক্রিয়াটা আছে, আচ্ছা একটা জিনিস কনক্লুশন টানা যায়, এবি এর পুরাপুরি উল্টা কি? সিডি না? এবি এর পুরাপুরি উল্টা কি? সিডি না? উল্টা ব্যাখ্যাটা না পুরাটা? চাপ কমছে তাপমাত্রা কমার কারণে। সো এবি এর পুরাপুরি উল্টা ব্যাখ্যাটা কি? সিডি। তাহলে আমি বলতে পারি জাস্ট একই উল্টা ব্যাখ্যাটা দিলে এখানে কিউ সিডি। কেন? কারণ এইটার জন্য সমচাপ, সিডিও সমায়তন, সমচাপ না সরি সমায়তন। এই ক্ষেত্রেও পি সমানুপাতিক টি। এই ক্ষেত্রে পি কমছে না? আগে ছিল সিতে, পরে আসছে ডিতে, আরো দেখো সি থেকে ডিতে। তাহলে এই ক্ষেত্রেও কি চাপ কমছে, তার মানে তাপমাত্রাও কমছে, তার মানে এটা মাইনাস। তাপমাত্রা কমলে বা ঠান্ডা হলে ডেলিউ কি হয়? মাইনাস হয়। তাপমাত্রা বাড়লে ডেলিউ কি হয়? প্লাস হয়। এটা যদি মাইনাস হয়, এটা তো জিরোই সমায়তন, তাহলে এটাও কি? মাইনাস, রাইট? দ্যাট মিন্স এটা কোন জায়গায় আসবে? সিডিতে আসবে। কেমন? এটার উল্টা ব্যাখ্যা। ওকে ফাইন। এবার আমি এবি গেল, সিডি গেল, এবার আমি বিসি দেখি। বিসি বিসি প্রক্রিয়াটা কি প্রক্রিয়া? সমচাপ প্রক্রিয়া না? বিসি প্রক্রিয়াটা কি প্রক্রিয়া? আমার সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়ায় আয়তন কি হইছে? বৃদ্ধি পাইছে। বি থেকে সিতে আগে আয়তন ছিল ভি নট, পরে আয়তন হচ্ছে 2 ভি নট, আয়তন কি? বৃদ্ধি পাইছে। তাহলে এটা কি? পজিটিভ। আয়তন প্রসারিত হইলে ডেল ডাব্লিউ কি হয়? পজিটিভ হয়।
সো ডেল ডাব্লিউ যদি পজিটিভ হয় তাহলে আমাদের এই বিসি প্রসেসের ক্ষেত্রে খেয়াল রাখা উচিত ডেল কিউ প্লাস আসবে। বিসি প্রসেসের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখা উচিত ডেল কিউ প্লাস আসবে। এটার ব্যাখ্যাটাতে আমি আসতেছি এইভাবে, তুমি বলতে পারো ভাইয়া কেন, এটা যদি মাইনাস হয় আর বেশি মাইনাস হয় তাহলে এটা কি হবে, এই জায়গাটা একটা সিদ্ধান্ত। এখানে কিন্তু আমরা একটা কি করছি, গ্যাপ রাখতেছি, যে এখানে একটা গ্যাপ রাখতেছি। এটা প্লাস কেন আসবে, যদি এটা প্লাস হয় তাহলে এটা প্লাস আসবে, রাইট? তাপমাত্রা বৃদ্ধি পাইছে টিবি থেকে টিসিতে। এখন আমি এটাই দেখাবো, টিবি থেকে টিসিতে তাপমাত্রা যে বৃদ্ধি পায়। আমরা এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, এই চারটা বিন্দুতে, এতে, বিতে, সিতে, ডিতে, এই চারটা বিন্দুতে পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র ব্যবহার করতে চাচ্ছি। পিভি ইকুয়াল টু এনআরটি মাথায় রাখবা, প্রত্যেকটা বিন্দুতে কিন্তু পিভি ইকুয়াল টু এনআরটি ব্যবহার করা যায়। পিভি ইকুয়াল টু এনআরটি, কারণ আমার টার্গেটটা কি, আমার টার্গেট হচ্ছে এই জিনিসটা জানা, বিসি এর জন্য এর তাপমাত্রা আর এর তাপমাত্রার মধ্যে রিলেশন জানা, কে বড় কে ছোট, এটা জানা দরকার আমার। এটা জানতে পারলে আমি আসলে সিদ্ধান্ত নিতে পারবো কে কোন জায়গায় যাবে, বিসি কি এখানে যাবে না বিসি এখানে যাবে, ঠিক আছে? আমি ডিরেক্ট বলতে পারলাম কেমনে, এটাও আমি একটু শর্টকাটটা শিখাই দিব। আমি কেন ডিরেক্টলি বললাম এটা প্লাস হবে, এটাও আমি একটা শর্টকাট শিখাই দিব, ঠিক আছে? একটু পরে ব্যাখ্যা, লজিক্যাল ব্যাখ্যা দেই প্রথমে। সো এইখানে এ বিন্দুর চাপ বসাবো, আয়তন বসাবো। এ বিন্দুটা কোথায়, এ বিন্দুটা কোথায়, এটা। এ বিন্দুর চাপ কত, পি নট, এ বিন্দুর আয়তন কত, ভি নট। তাহলে পি এর জায়গায় বসাই এর চাপ পি নট, বি এর চাপ এর আয়তন ভি নট, তো পি নট ভি নট। এর তাপমাত্রা কত, টি নট, টি নট বসাই দিলাম। কেমন? বিতে আসি, বি বিন্দু, এই যে বি বিন্দু, বি বিন্দুর চাপ কত, টু পি নট, বি বিন্দুর আয়তন কত, ভি নট। তাহলে এখানে বসাবো কত, টু পি নট ভি নট, রাইট? এবার সি বিন্দু, সি বিন্দুতে চাপ কত, টু পি নট, আয়তন কত, টু ভি নট। তাহলে এখানে বসবে কত, টু পি নট, টু পি নট, টু ভি নট। একবারে লিখতে পারি না ভাইয়া এটা, টু পি নট গুণন টু ভি নট হয়ে গেল ফোর পি নট ভি নট, হয়ে গেল কি ফোর পি নট ভি নট। আর এটার তাপমাত্রা টিবি, এটা তাপমাত্রা টিসি, সো টিবি টিসি, সিতে তাপমাত্রা টিসি। এবার এটাতে আসি, ডি বিন্দু, ডি বিন্দুতে চাপ কত, পি নট, ডি বিন্দুতে আয়তন কত, টু ভি নট। তাহলে এখানে পি নট টু ভি নট লিখতাম, সো একবার আমি টুটারে সামনে লিখতেছি। কেমন? টু ভি নট ছিল কিন্তু এটা পি নট টু ভি নট ছিল, একবারে লিখছি টু পি নট ভি নট। ডিতে তাপমাত্রা কত, টিডি, টিডি দিলাম। এটারে 1 নম্বর সমীকরণ দাও, এটারে 2 নম্বর সমীকরণ দাও, এটারে 3 নম্বর সমীকরণ দাও, এটারে 4 নম্বর সমীকরণ দাও। সবগুলোরে একটার সাথে যদি মিলাইতে চাও, তুমি প্রথমে এক কাজ করো, তুমি প্রথমে 2 ভাগ 1 করো। কি করলা? 2 ডিভাইডেড বাই 1, 2 ভাগ 1 করো, 2 ভাগ 1, 2 ডিভাইডেড বাই 1 যদি করো, এটা ভাগ এটা, পি নট ভি নট কাটাকাটি, বাম পাশে থাকবে কত, 2। অ্যান্ড দেখো এইটা ভাগ এটা করছি কিন্তু ভাইয়া, পি নট ভি নট, পি নট ভি নট কাটাকাটি, বাম পক্ষে থাকতেছে 2, এন আর কাটাকাটি, টিবি বাই টি নট ইকুয়াল টু 2। সহজ কথায় টিবি ইকুয়াল টু 2 টি নট, রাইট? এবার এটাতে আসি, কি করলাম, এটা কয় নম্বর সমীকরণ, 3 নম্বর। 3 নম্বর সমীকরণকে ভাগ দিলা কত দিয়ে, 1 নম্বর সমীকরণ দিয়ে। 3 নম্বর সমীকরণ ভাগ 1 নম্বর, তাহলে 4 পি নট ভি নট ডিভাইড বাই পি নট ভি নট, পি নট ভি নট, পি নট ভি নট কাটাকাটি। তাহলে কত আসলো, বাম পক্ষে 4, ডান পক্ষে এন আর ডিভাইড বাই এন আর কাটাকাটি, তাহলে টিসি বাই টি নট ইকুয়াল টু 4। সহজ কথায় লিখতে পারি টিসি ইকুয়াল টু 4 টি নট। আমি সবগুলোর টি নটের মাধ্যমে প্রকাশ করতেছি, বুঝছো? তাই আমি প্রথমটার সাথে ভাগ দিচ্ছি বারবার, তুমি যে কোনোটার মাধ্যমে প্রকাশ করতে পারো। এটা করি, এটা কয় নম্বর সমীকরণ, 4 নম্বর সমীকরণ। 4 নম্বর সমীকরণ ভাগ 1 নম্বর সমীকরণ, এটা যদি করি তাহলে পি নট ভি নট কাটাকাটি, পি নট ভি নট কাটাকাটি, 2 থাকবে বাম পক্ষে, ডান পক্ষে এন আর কাটাকাটি থাকবে হচ্ছে বাম পক্ষে 2, ডান পক্ষে টিডি বাই টি নট ইকুয়াল টু 2, অথবা টিডি ইকুয়াল টু 2 টি নট, টিডি ইকুয়াল টু 2 টি নট। এই যে আমরা এখন কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি। বিসি ডেল ডব্লিউ পজিটিভ ছিল, এই যে বিসি প্রসেসে আয়তন বাড়ছে, ডেল ডব্লিউ পজিটিভ ছিল। আমাদের জানা দরকার ছিল টিবি আর টিসি এর মধ্যে সম্পর্ক। খেয়াল করে দেখো তো, টিবি বড় না টিসি বড়? টিবি 2টা টি নটের সমান, টিসি 4টা টি নটের সমান। টিসি বড় না? টিসি বড়, দ্যাট মিন্স
যখন বিসি প্রসেসটা চলে, এই যে বিসি প্রসেসটা যখন চলে, বি থেকে সিতে প্রসেসটা যখন চলে, তাপমাত্রা টিবি থেকে টিসি হয়, দ্যাট মিন্স তাপমাত্রা বৃদ্ধি হয় না হ্রাস হয়? তাপমাত্রা 2T নট থেকে 4T নট হচ্ছে, 2T নট থেকে 4T নট হচ্ছে, দ্যাট মিন্স তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি পেলে এটা প্লাস, দুইটা প্লাস যোগ করলে অবশ্যই আসবে প্লাস। তাহলে আমি পাইলাম বিসি প্রসেসটা যেটা, এটা কি প্রসেস, গৃহীত না বর্জিত? এটা কোন জায়গায় যাবে? পজিটিভ আসছে ডেল কিউ, দ্যাট মিন্স গৃহীত, দ্যাট মিন্স গৃহীত। বিসি এর উল্টাটা কি? বিসি এর উল্টা প্রসেস কি আমার? ডিএ না? বিসি এর উল্টা প্রসেস, তাহলে এটা যদি গৃহীত হয় এটা বর্জিত। ওইটাও তুমি এমনি ব্যাখ্যা করতে পারবা, ওইটাতেও তাপমাত্রা দেখো কমে, আয়তন দেখো কমে, ডেল ডব্লিউ মাইনাস ডেল ইউ মাইনাস আসবে। সো ওইটাকেও তুমি ওইভাবে ব্যাখ্যা করতে পারবা, কমে, ওই যে আমি যেভাবে ব্যাখ্যা করছি এভাবে ব্যাখ্যা করতে পারবা। সো আমি একবারে উল্টা প্রসেস দেখি তো, সো ডিএ দিয়ে দাও। তাহলে অ্যাকচুয়ালি আমরা প্রথমত জানলাম বর্জিত তাপে আমার আসলে কাকে কাকে বের করতে হবে, গৃহীত তাপে আমার আসলে কাকে কাকে বের করতে হবে। এই দুটো যোগ করতে হবে, এই দুটো যোগ করতে হবে। কেমন? আচ্ছা, এবার আসবো আমরা কিভাবে এদের ভ্যালু আমরা পাইতে পারি। ওকে, এই জায়গাটা বুঝছো? এই জায়গাটা মুসলাম ভাইয়া? এই পর্যন্ত যা করছি সেটা বুঝছো কিনা এটা বলো। এই পর্যন্ত যা করছি সেটা বুঝছো কিনা বলো। তাহলে ভাইয়া এই জায়গাটা একটু মুছবো। এই পর্যন্ত যা করছি, হ্যাঁ 3/2 দিলেও হইতো, আধি 3/2 দিলেও হইতো। এই পর্যন্ত এইটা বুঝছো কিনা মুছবো, এটা থাকবে। এটা বুঝছো কিনা মুছবো, এই জায়গাটা একটু বলো। এই পর্যন্ত বুঝছো কিনা? পুষ্প বসে আলহামদুলিল্লাহ বুঝছি, প্রিয়সী বসে বুঝছি, পুষ্প আর প্রিয়সী বুঝছে, তাহলে আমি মুছে ফেলি। ওকে, লিখে রাখি এই জায়গায় যে আউটপুট গুলো আসছে না, এগুলো একটু লিখে রাখি। আমরা পাইছিলাম মনে হয় টিবি ইকুয়াল টু 2T নট, ইকুয়েশন গুলো থেকে আমরা পাইছিলাম টিসি ইকুয়াল টু 4T নট, আমরা পাইছিলাম কি টিডি ইকুয়াল টু 2T নট। সবগুলারে টি নটের মাধ্যমে প্রকাশ করছি। কেমন? এখন আমাদের টার্গেট হচ্ছে কিউ সিডি, কিউ ডিএ, কিউ এবি, কিউ বিসি বের করা। তো চলো কিউ এবি প্রথমে বের করি। কিউ এবি চিন্তা করে দেখো, এটা কি প্রসেস? এটা একটা সময় আয়তন প্রসেস। সময় আয়তন প্রক্রিয়ায় মনে আছে তোমাদের ফর্মুলাটা, ডেল কিউ ভি ইকুয়াল টু এন সিভি ডেল টি, সময় আয়তন প্রক্রিয়া। তাহলে এই যে কি, এটা তো একটা সময় আয়তন প্রক্রিয়া নাকি? এই যে এবি সময় আয়তন প্রক্রিয়া, সময় আয়তন, এই যে এই এবিটা আমি বের করতে যাচ্ছি। তাহলে এখানে আমি কি লিখতে পারি? এন সিভি ডেল টি, রাইট? এখন এই প্রসেসটার মধ্যে আমার তাপমাত্রার পরিবর্তন কত থেকে কত হয়েছে? টি নট থেকে টিবি হয়েছে। তাপমাত্রার পরিবর্তন কত থেকে কত হয়েছে? টি নট থেকে টিবি হয়েছে। এইখানে ভাই একটা খেয়াল রাখবা, আমি তোমাদের একটা কথা বলছিলাম মনে আছে? গৃহীত তাপ বর্জিত তাপের যখন হিসাব করতেছো প্লাস মাইনাস নিব নাকি শুধু ভ্যালু নিব? শুধু ভ্যালু নিয়ে কাজ করতে হবে। প্লাস মাইনাস নিব না শুধু ভ্যালু নিব? শুধু ভ্যালু বসাইতে হবে, শুধু ভ্যালু নিয়ে কাজ করতে হবে। কারণ বর্জিত তাপের ভেতরেই মাইনাস কথাটা আছে, গৃহীত তাপের ভেতরেই প্লাস কথাটা আছে। তুমি যখন বর্জিত তাপ বলেও মাইনাস বলবা তখন কিন্তু উল্টা জিনিস বুঝাবে। তাই প্লাস মাইনাস নিব না, শুধু ভ্যালু নিব। তাই আমি এনসিবি শেষ বিয়োগ আদি তাপমাত্রা করব না, এই জায়গায় বড় বিয়োগ ছোট করব। কেন? কারণ এটা তো আমার কার আন্ডারে? এর আন্ডারে, গৃহীত তাপ। এনে প্লাস মাইনাস না, শুধু ভ্যালু দরকার আমার। গৃহীত তাপের শুধু ভ্যালু বসে, বর্জিত তাপের শুধু ভ্যালু বসে তাপ ইঞ্জিনের ফর্মুলায়। সো আমি এবি যদি করি, এ থেকে বি তে তাপমাত্রা কত থেকে? টিবি মাইনাস টি নটও করতে পারি, টি নট মাইনাস টিবিও করতে পারি। আমি করব কোনটা? যেটাতে পজিটিভ ভ্যালু আসে, যেটাতে পজিটিভ। অথবা এমনও করতে পারো শেষ বিয়োগ আদি করো, বাট মডুলাস দিয়ে দিবা, তোমার ইচ্ছা। তুমি মডুলাস দিয়ে করতে পারো অথবা বড় বিয়োগ ছোট করতে পারো, এটা তোমার ইচ্ছা। জাস্ট ভ্যালু লাগবে শেষে, মাইনাস আসা যাবে না। আমি টিবি মাইনাস টি নট করবো, কারণ টিবি দেখা যাচ্ছে বড়, তাই না? আমি অ্যাকচুয়ালি করতেছি কি 2T নট, মানে টিবি মাইনাস টি নট আর কি, 2T নট মাইনাস টি নট। এই যে টিবি মাইনাস টি নট করছি, এ থেকে বি, টি নট থেকে টিবিতে হয়েছে, টিবি মাইনাস টি নট করছি। শেষ বিয়োগ আদিতেও এটা এরকম হয়, কিন্তু তাও বলে রাখলাম আমরা শুধু ভ্যালু নিব এই ক্ষেত্রে। একটু পরেই বুঝবা, যদি এটা না করো তাহলে পরে কিন্তু ভুল চলে যাবে। কেমন? ওকে, এটা এমনি থাক, এটা পরের লাইনে যে এমনি থাক, এন সিভি 2N সিভি টি নট, 2N সিভি টি নট। কেমন? এটা আমরা এভাবে লিখে দিতে পারি 2N সিভি টি নট। ওকে, আচ্ছা, এরপরে আমি আসতেছি এই জায়গাটাতে, কিউ এবি করলাম, কিউ সিডি করি আগে। কিউ সিডিও কি? এই যে সিডি, কিউ সিডি এটাও কি প্রসেস? সবগুলো একটু মুছি। কিউ সিডি এটাও কি একটা সময় আয়তন প্রসেস না? সময় আয়তন প্রসেস এটা একটা।
এখন এটার জন্য কি আমি এনসিবি ডেল টি ইউজ করতে পারবো, এনসিবি ডেল টি ইউজ করতে পারবো। এখন আমি ডেল টি এর জায়গায় কি করব, বড় বিয়োগ ছোট করব। বড় বিয়োগ ছোট, আমার কাছে অপশন আছে টিসি মাইনাস টিডি করার, আমার কাছে অপশন আছে টিডি মাইনাস টিসি করার। আমি কোনটা করব, টিসি মাইনাস টিডি করব, কারণ দেখা যাচ্ছে টিসিটা বড় টিডিটা ছোট, তাই আমি টিসি মাইনাস টিডি অর্থাৎ 4t নট মাইনাস 2t নট করব। কেউ যদি চাও শেষ বিয়োগ আদি করতে পারো, কিন্তু সামনে মডুলাস দিবা, কারণ সামনে মডুলাস না দিলে আমার এখানে ভ্যালু না প্লাস মাইনাস এসে পড়বে। আমি শুধু ভ্যালু চাই, গৃহীত তাপ বর্জিত তাপ শুধু ভ্যালু। আমরা কি এখানে প্লাস মাইনাস নিয়ে কাজ করি না, চিহ্নের কথাটা এখানে অ্যাপ্লিকেবল না কর্মদক্ষতার ফর্মুলায়, কেমন? ওকে, সো আমার এই জায়গায় যদি আমি কাজ করি তাহলে আমার এখানে আসবে কত, 2 NCV T নট। ঠিক আছে, আমার এখানে আসবে কত, 2 NCV T নট। কেমন, বুঝা গেছে? তাহলে আমি কিউ সিডি করলাম, আমি কিউ সিডি করলাম, কেমন? আচ্ছা, হ্যাঁ আমি এটা করলাম। এবার আমি আসি এরপরে, এটা ডিফারেন্ট কালার দিয়ে দিই। কিউ ডিএ আমি করতে চাচ্ছি। আচ্ছা, কিউ ডি এর আগে কিউ বিসি করি। কিউ বিসি আমি করতে যাচ্ছি, একই কথা। সো বিসি, বিসি এই যে এটা বি থেকে সিতে যখন যাবে, এটা কি প্রসেস, সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়ার জন্য ফর্মুলা কি আছে, এন এটাকে কি হয়, পি হয়, রাইট? তাহলে আমার এখানে কি বসাবো, এন সিপি ডেলটি, রাইট? এটা বসাবো। এখন এটার জায়গায় ডেলটি যখন নিয়ে কাজ করবো, ডেলটি কি বসাচ্ছি, আমার কাছে অপশন আছে বিসিতে যাই টিবি মাইনাস টিসি করার বা টিসি মাইনাস টিবি করার। আমি কোনটা বড়, টিবি বড় না টিসি বড়? টিসি বড়, তাহলে আমি টিসি মাইনাস টিবি করবো, মানে 4t নট মাইনাস 2t নট, রাইট? এটা করবো। এটা যদি আমি করি তাহলে কত আসবে আমার, আচ্ছা এখানে 2 আসবে, এটা বিয়োগ করলে 1, মানে 2t নট মাইনাস টি নট তো 1, ঠিক আছে? এটা একটা ভুল, 2 মাইনাস 1, এটা 2, ঠিক আছে? আচ্ছা, এটা যখন আমি হিসাব করবো এটা কত আসবে, n আসবে, সিপি আসবে, যে 2 আসবে, n আসবে, সিপি আসবে, টি নট আসবে, কেমন? ওকে, দেন আমি এই জায়গাটার মধ্যে কিউ ডিএ করব। কিউ ডিএ, ডিএটা কোনটা, ডিএটা আমার এটা, ডি থেকে এ, ডি থেকে এ তে যখন আসছে তখন কি এন সিপি, দেন আমার অপশন আছে টি নট মাইনাস টিডি করার বা টিডি মাইনাস টি নট করার। আমি কি টিডি মাইনাস টি নট করবো, টিডি মাইনাস টি নট। টিডিতে আমার কত, 2t নট, আর টি নট তো শুধু টি নট, ঠিক আছে? বড় বিয়োগ ছোট করলাম, শুধু ভ্যালু নিয়ে কাজ আমার এখানে। তাহলে আমার এখানে থাকবে এন সিপি টি নট, তাহলে আমার এখানে থাকবে কি এন সিপি টি নট, কেমন? এখন আসি, আমরা গামা এর একটা ফর্মুলা শিখে আসছি না, অনেক ক্লাস আগে শিখে আসছি, আমি শিখেছি তোমাদের গামা ইকুয়াল টু কি, সিপি বাই সিবি। এখান থেকে কি এটা লেখা যায় না, সিপি ইকুয়াল টু গামা সিবি, রাইট? এখান থেকে তো এটা লেখা যায়, তাই তো? আমি সিপি এর জায়গায় বসাই দিই, চলো গামা সিবি। সিপি এর জায়গায় যে সিপি, এখানে সিপি থাকুক, এখানে সিপি এর জায়গায় বসাই দিই গামা সিবি, এখানে সিপি এর জায়গায় বসাই দিই কি গামা সিবি, তাই তো? এখন আসো এই জায়গাতে, এখন আমরা কি করব, যোগের কাজটা করব। এখন আমরা কি করব, যোগের কাজটা করব। সো এখন চলো যোগের কাজটা করি, ডিফারেন্ট কালার দিয়ে লিখি। তো যদি কিউ সিডি প্লাস কিউ ডিএ করো, সিডি আর ডিএ এদের যদি যোগ করো তাহলে কত আসবে, 2n সিবিটি নট n গামা সিবিটি নট। তাহলে দেখো কমন যায় কি কি, কমন যাচ্ছে n, কমন যাচ্ছে সিবি, কমন যাচ্ছে টি নট, ঠিক আছে? তুমি অ্যাকচুয়ালি সিডি আর ডিএ করতেছো, সিডি মানে এটা আর ডিএ মানে হচ্ছে এটা। এখন n সিবি টি নট কমন যাচ্ছে দুইজনের মধ্যে, যখন কমন নিচ্ছ তখন এই জায়গায় থাকতেছে কি একটা 2, রাইট? অ্যান্ড এই জায়গায় থাকতেছে কি তোমার একটা গামা, রাইট? 2 আর গামা, কেমন? এই জিনিসটা থাকতেছে ওভারঅল। ওকে, এবার এটাতে আসি। এটাতে তুমি যখন কাজ করতেছো, এটা একটা ডিফারেন্ট কালার দিয়ে, কমলা দিয়ে, এটা এবি আর বিসি করতেছো। এবি আর বিসি যদি যোগ করো তাহলে এন সিবি টি নট, আর এটা কি আসবে 2 গামা সিবি টি নট। তাহলে এখানে এন সিবি টি নট কমন নিলে, দুইটার মধ্যেই তো আছে এন সিবি টি নট, তাই না? দুইটার মধ্যেই আছে এন সিবি টি নট, কমন লাগলো যে এন সিবি টি নট আছে, এখানেও এন সিবি টি নট আছে। এখানে কমন নিলে কি থাকবে, 1 প্লাস 2 গামা, এই যে বসাই দিলাম, এনসিবি টি নট কমন নিলাম, যে কমন লাগলো তার থেকে এটা আসে। তাহলে এই জিনিসটা বুঝছি কি না, গৃহীত তাপ বর্জিত তাপের ব্যাপারটা, এই জিনিসটা বুঝছি আমরা, আই গেস, রাইট?
এই জিনিসটা বুঝে তাহলে কিন্তু আমাদের ম্যাথ শেষ, তাহলে কিন্তু আমাদের ম্যাথ শেষ। এই যে এই ফর্মুলাটা আছে না, এই ফর্মুলা এখন লিখি আমরা নতুন করে, এই ফর্মুলাটা আমরা এখন চলো নতুন করে লিখি। এই ফর্মুলা আমরা চলো এখন নতুন করে লিখি। ইটা ইকুয়াল টু 1 মাইনাস Q2 বাই Q1 না, রাইট? ছোট করে দেখি, 1 মাইনাস Q2 বাই Q1 না। আমি Q2 জানি, আমি Q1 জানি, জাস্ট ভ্যালু বসাই দাও এবার। সো 1 মাইনাস Q2, Q2 এর জায়গায় কত বসাবা? এটা NCV T0 2 প্লাস গামা ডিভাইডেড বাই এটা কত বসাই দিবা? এটা বসাই দিবা NCV T0 1 প্লাস 2 গামা বসাই দিলা। এখন দেখো এটা 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 কাটাকাটি, রাইট? তাহলে থাকবে কি 2 প্লাস গামা ডিভাইড বাই 1 প্লাস 2 গামা। গামার ভ্যালু আমি জানি না, গামার ভ্যালু আমি জানি, গামার জায়গায় বসাই দাও 5/3। তাহলে হিসাব করো 1 মাইনাস 2 প্লাস 5/3 ডিভাইড বাই 1 প্লাস 2 ইন্টু 5/3। হিসাব করো এবার 1 মাইনাস 2 প্লাস 5/3 ডিভাইড বাই 1 প্লাস 2 ইন্টু 5/3। তাহলে তোমার এই হিসাবটা যদি করো তাহলে কত আসতেছে? তোমার অ্যান্সার আসছে 0.1538। দ্যাট মিনস অ্যাকচুয়ালি কত আছে? 15 এইটাই হচ্ছে কি এই ম্যাথে তোমার অ্যান্সার। এইটাই হচ্ছে কি এই ম্যাথে তোমার ইটা এর ভ্যালু বা অ্যান্সার। এই ম্যাথটা পুরোটা বুঝছো কিনা বলো? 15.38% এটা হচ্ছে আমার এই ম্যাথের অ্যান্সার। বুঝছো কিনা এই ম্যাথটা টোটালি বলো? এই ম্যাথটা বুঝছো কিনা টোটালি বলো? এই ম্যাথটা বুঝছো কিনা টোটালি বলো? এই ম্যাথটা বুঝছো কিনা টোটালি বলো? সাদিয়া আহমেদ মিম বুঝছো, সাব্বির রহমান ক্লিয়ার, রুহুল আমিন ম্যাথটা অনেক কিউট ছিল। হ্যাঁ এটা আসলে কিউট একটা ম্যাথ। প্রিয়সী জি ভাইয়া বুঝছি, রিদিতা গুহ বুঝছি, ইভানগেল পিউরিফিকেশন বলছো 99%, কোন জায়গায় বুঝো নাই বইল? ফাইরুজ পারভিন আলহামদুলিল্লাহ বুঝছি, ইশরাত জাহান পুষ্প বুঝছি, মারিয়া জান্নাত বুঝছি, এসডি রাহুল বুঝছি। আবির আবার রিক্যাপ করেন। জি ভাইয়া 30 মিনিট লাস্টটুকু আবার দেখে বুঝবুনি। ওকে, গামায়ের ভ্যালু কি 1.4 না, এই 5/3 দেওয়া আছে প্রশ্নে, গামায়ের ভ্যালু 5/3 দেওয়া আছে। শাহরিয়ান আহমেদ বুঝছি, জান্নাত আরিফা বুঝছি, নাইম আহমেদ বুঝছি। ওকে ফাইন, তাহলে সবাই যদি বুঝে থাকো, তোলা হয়ে থাকে, তাহলে আমি ছোট্ট করে একটু রিক্যাপ করি, ঠিক আছে? তাহলে এই ম্যাথটা যখন করা শুরু করলাম আমরা, প্রথমতই আমাদের অ্যাকচুয়ালি টার্গেট ছিল ইটা বের করা, ইটা ইকুয়াল টু 1 মাইনাস Q2 বাই Q1। আমি জানি Q2 হচ্ছে বর্জিত তাপ, Q1 হচ্ছে গৃহীত তাপ। আমার আগে আইডেন্টিফাই করতে হবে এখানে 4টা স্টেপ আছে, এ বি বি সি সি ডি ডি এ। 4টা স্টেপের মধ্যে কোন কোন জায়গায় বর্জিত তাপ হয়, কোন কোন জায়গায় গৃহীত তাপ হয়। আমি তোমাদের একটা শর্টকাট বলছিলাম, একটা তো ম্যানুয়াল নিয়মে দেখাইছি কিভাবে করতে হয়। শর্টকাটটা হচ্ছে এরকম, যদি তাপমাত্রা, যদি একটা প্রক্রিয়ায় আয়তন ধ্রুবক থাকে, চাপ বৃদ্ধি পায়, ধরে নিবা তাপ গৃহীত হয়েছে। কি বললাম? যদি একটা প্রক্রিয়ায় চাপ ধ্রুবক থাকে, আয়তন বৃদ্ধি পায়, ধরে নিবা কি হইছে? তাপ গৃহীত হইছে। আবার উল্টাটাও সত্য, চাপ ধ্রুবক থাকে, আয়তন বৃদ্ধি পায়, ধরে নিবা কি হইছে? তাপ গৃহীত হইছে। মানে যে কোনো একটা বৃদ্ধি পাইছে, চাপ ধ্রুবক থেকে আয়তন বৃদ্ধি, আয়তন ধ্রুবক থেকে চাপের বৃদ্ধি, এই দুইটা যদি যে কোনো একটা ঘটে, ধরবা কি? তাপ গ্রহণ হইছে আমার এই ক্ষেত্রে। তাইলে চিন্তা করো তো, এবি প্রসেসটা কি হইছে? আয়তন ধ্রুবক হইছে, চাপ বৃদ্ধি পাইছে, তাহলে আমি কি বলবো? এটা হচ্ছে গৃহীত হইছে তাপ। এই জায়গায় কি হইছে? তাপ গৃহীত হইছে। এটা শর্টকাট গৃহীত তাপ। এবিতে কি হইছে? গৃহীত তাপ। বিসি প্রসেসটা চাপ ধ্রুবক ছিল, পি নট, বিতেও চাপ 2p নট, সিতেও চাপ 2p নট, চাপ ধ্রুবক ছিল, আয়তন কি হইছে? বৃদ্ধি পাইছে, তাহলে আমি কি বলবো? তাপ গৃহীত হইছে, তাপ গৃহীত হইছে। সিডি প্রসেসটা আচ্ছা এটা কালার দিই। সিডি প্রসেসটা আমার কি হইছে? আয়তন ধ্রুবক ছিল,
চাপ হ্রাস পাইছে, উল্টাটা যদি হয় আয়তন ধ্রুবক ছিল আরেকটা জিনিস হ্রাস পায়, তাহলে বলবো তাপ বর্জিত হয়েছে, তাপ বর্জিত হয়েছে। ডিএ প্রসেসটা চাপ ধ্রুবক ছিল, আয়তন কমছে, ডি থেকে এ হয়েছে, মানে কি আয়তন কমছে ডি থেকে এ, তাহলে এটা কি তাপ বর্জিত হয়েছে, তাপ বর্জিত হয়েছে। তাহলে এটা যদি হয়ে যায় তাহলে কিন্তু তোমার এই পার্টটা ডান, এই পার্টটার জন্য ওই যে আর ম্যানুয়াল ক্যালকুলেশন ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ এগুলো দরকার পড়ে না। তুমি তাহলে এখানে থেকে সিদ্ধান্ত নাও, এ বি গৃহীত তাপের ঘরে লিখবা, বিসি গৃহীত তাপের ঘরে লিখবা, লিখছো। সিডি বর্জিত তাপের ঘরে লিখবা, ডিএ বর্জিত তাপের ঘরে লিখবা, লিখছো। এখন তোমার কাজ হচ্ছে কিউ এ বি, কিউ বিসি, কিউ সিডি, কিউ ডিএ বের করা। কিউ এ বি, কিউ বিসি যখন বের করতে, কিউ এ বি, কিউ সিডি যখন বের করতে গেছো, তুমি একটা একটা করে যাও, কিউ এ বির দিকে যাও। কিউ এ বি সমআয়তন প্রক্রিয়া, সমআয়তন প্রক্রিয়ার জন্য তোমরা ফর্মুলা সবাই শিখে আসছো, ডেল কিউ ভি সমআয়তন প্রক্রিয়ার গৃহীত তাপের ফর্মুলা বা বর্জিত তাপের ফর্মুলা এন সিভি ডেল টি, এটাই ফেলছি আমরা, এন সিভি ডেল টি। এখন ডেল টি ফেলার ক্ষেত্রে একটা জিনিস সাবধান থাকতে হবে, সেই সাবধানতাটা কি, আমরা গৃহীত তাপ বর্জিত তাপ আগেই মেনশন করে দিছি, আমরা ব্যবহার করব কোথায়, তাপ ইঞ্জিনের ফর্মুলায়। এখানে প্লাস মাইনাস হয় না, এখানে প্লাস মাইনাস হয় না, জাস্ট ভ্যালু হয়। তাহলে আমি যখন হিসাব করব আমার কাছে দুইটা উপায় আছে, আমি শেষ বিয়োগ আদি, আমার যে অভ্যাস শেষ তাপমাত্রা বিয়োগ আদি তাপমাত্রা করা, ওইটা করতে পারি, কিন্তু মডুলাস দিয়ে দিব সামনে, এটা একটা উপায়। অথবা আমি বিয়োগ করার সময়ই বড় বিয়োগ ছোট বিয়োগ করব, কারণ আমার ভ্যালু আনতে হবে শেষে, মাইনাস সহ আনা যাবে না। তাই আমি যেটা করলাম, আমি বড় বিয়োগ ছোট দিছি, তোমরা চাইলে শেষ বিয়োগ আদি করে মডুলাস দিয়ে রাখতে পারো, মাইনাস যেন না আসে কোনোভাবেই। সো কিউ এ বি ইকুয়াল টু কি এন সিভি তাপমাত্রার পরিবর্তন, এ এর তাপমাত্রা বিয়োগ, নিয়ম ছিল উচিত ছিল বি এর তাপমাত্রা বিয়োগ এ এর তাপমাত্রা করা, এখানে তাই করছি, পজিটিভ আইসা পড়ছে, কারণ বি এর তাপমাত্রাই বড়টা, সি এর তাপমাত্রাই ছোটটা। আর এগুলো বের করার জন্য আমরা কি করছিলাম, প্রত্যেকটা বিন্দুতে পিভি ইকুয়াল টু এনআরটি ফর্মুলা ব্যবহার করছিলাম, ব্যবহার করে সবগুলোরে একটা চলকের মাধ্যমে নিছি, চাপ এখানে তাপমাত্রা করে টি নট, টিবি, টিসি, টিডি সবগুলোর একটা চলকের মাধ্যমে। এগুলো কেমনে আসছে, পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র ব্যবহার করা হয়েছে 4 বিন্দুতে, এ বিন্দুতে, বি বিন্দুতে, সি বিন্দুতে, ডি বিন্দুতে, দেন ভাগ করে করে আমার কি এই জিনিসগুলো আসছে, ভাগ করে করে কি এই জিনিসগুলো আসছে, ঠিক আছে, সবগুলোর একটা চলকের মাধ্যমে নেওয়া হয়েছিল। সো আমি যখন এই কিউ এ বি বের করছি তখন কি বড় বিয়োগ ছোট তাপমাত্রা, কিউ সিডি বের করছি বড় বিয়োগ ছোট তাপমাত্রা করছি। কিউ এ বি, কিউ সিডি দুইটি সমচাপ প্রক্রিয়া, সমআয়তন প্রক্রিয়া, তাই সিবি আসছে, সিভি। এন্ড এগুলোতে কিন্তু সিপি আসছে, কেন, কারণ বিসি সমচাপ, সি এ ডি এ সমচাপ, তাহলে এগুলোতে সিপি আসছে, কিন্তু সিপি রে পরে সিবি এর মাধ্যমে প্রকাশ, আমার সবগুলোর এক চলকে নিতে হবে, কাটাকাটি করতে হবে না, তাই সবগুলোর এক চলকে নিতে হবে সিপি রে, তাই গামা সিবি লিখছি, এই জায়গায় সিপি রে গামা সিবি লিখছি। এই ক্ষেত্রে তাপমাত্রার পার্থক্যের সময় সি এর তাপমাত্রা বিয়োগ বি এর তাপমাত্রা করার কথা ছিল, এখানে তাই করছি কারণ এখানে মিলে গেছে। এখানে এ এর তাপমাত্রা বিয়োগ ডি এর তাপমাত্রা করার কথা ছিল, কিন্তু আমি ডি এর তাপমাত্রা বিয়োগ এ করছি, কারণ বড় বিয়োগ ছোট। তুমি যে শেষ বিয়োগ আদি করতে পারো, বাট মডুলাস দিয়ে ফাইনাল রেজাল্টে যেন ভ্যালু আসে, মাইনাস টাইনাস যেন না থাকে, কারণ এখানে গৃহীত তাপ বর্জিত তাপে জিনিসগুলো বসতেছে। তাই তোমার এই জিনিসগুলো তুমি পেয়ে গেলা, চারোটা জিনিস তুমি এখানে না বসাইলা, কিছুই না, কিউ সিডি এর জায়গায় কিউ সিডি বসাইলা, কিউ ডি এর জায়গায় কিউ ডি এ বসাই তুমি কমন নিলা, কমন যাওয়ার মতন জিনিসগুলা রাখলা। আবার কিউ এ বি বসাইলা, কিউ বিসি বসাইলা, কমন নিলা, বাকিটা রাখলা। এরপরে এই দুইটা জিনিস এই ফর্মুলায় নিয়ে আসলা, কিউ টু এই জায়গায় বসছে, কিউ ওয়ান এই জায়গায় বসছে, এন সিভি টি নট কাটাকাটি, 2 প্লাস গামা ডিভাইড বাই 1 প্লাস 2 গামা, গামা তোমার দেওয়া ছিল 5/3, গামা এর জায়গায় 5/3 বসাইছো তুমি, ক্যালকুলেটরে 1 মাইনাস 2 প্লাস 5/3 ডিভাইড বাই 1 প্লাস 2 ইন্টু 5/3 করছো, অ্যান্সার চলে আসছে 15.98.153 এটা ছিল। আমি এটা কি করবো, 100 দিয়ে গুণ দিয়ে পার্সেন্টেজে নিব না, তাহলে 15.38 আমার চলে আসছে অ্যান্সার। এই ম্যাথটা বুঝছো টোটালি? ওকে, হ্যাঁ শর্টকাটটা দিয়ে চিস্তিতে করলে হবে। সাদিয়া আহমেদ মিম, এই যে ইভানগাল পিউরিফিকেশন বলছে, এবার 100% বুঝছি, কেমন ক্লিয়ার? এটা থার্মোডাইনামিক্সের লাস্ট ম্যাথ না, এটা তাপ ইঞ্জিনের লাস্ট ম্যাথ, এরপরে কার্নো ইঞ্জিন আছে, রেফ্রিজারেটর আছে, এন্ট্রপি আছে, 3টা টপিক বাকি আছে। বুঝছো এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, হ্যাঁ লাস্ট পর্যন্ত যেই 56 জন আছো তারা স্বপ্ন পূরণে অনেক দূর যাবে ইনশাল্লাহ। হ্যাঁ এক্সামে শর্টকাট ইউজ করা যাবে, কোনো প্রবলেম নাই। এমএসডি রিফাত, জান্নাত বুঝছো, হাজারা আক্তার বুঝছো, আধি বুঝে গেছি, ফাহমিদা আফরিন বুঝে গেছি। ওকে ফাইন, তাহলে যদি বুঝে যাও তাহলে আজকের
ক্লাসটা আমরা এখানেই শেষ করি। ইনশাল্লাহ পরের উইকে আবার দেখা হবে। পরের উইকে আমরা কিন্তু আরও বেশ কিছু এক্সাইটিং অ্যান্ড মজার ম্যাথ করব, ঠিক আছে? সো পরের উইকেও তোমরা রেডি হয়ে থাকো, কেমন? তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে আমার তরফ থেকে।